হাই বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন অনেকদিন আগে আপলোড করা হয়েছিল এবং এখন প্রথম সিজন এবং শেষটা পুরোটা একসাথে দিয়ে দিলাম। তো এখানে A to Z আছে, যারা প্রথম সিজনটা দেখেছো তারা কেটে দেখে নিও, অথবা আমি টাইম মেনশন করে দিয়েছি, ওখান থেকে গিয়ে দেখতে পারো। আর যারা প্রথম সিজন দেখোনি তারা পুরোটা দেখে নাও। তো এবং কেমন হয়েছে গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শুরু করা যাক। আজকে আমি প্রথম কলেজে আসলাম, নতুন ভর্তি হয়েছি কলেজে, আর এসে একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। আসলে আমি ইচ্ছে করে ধাক্কা খাইনি, ওই মেয়ে আমার উপরে পড়ে যায়। আমি দাঁড়াতেই আমার গালে অনেকগুলো চড় মারতে শুরু করলো আর বলল, তোর এত বড় সাহস হয় কি করে আমাকে ধাক্কা দিস? ছোট লোকের বাচ্চা, আমার শরীরটা নষ্ট করে দিল। আমি তো থাপ্পড় খেয়ে আমতামতা করে বলতে লাগলাম, দেখেন আমি ইচ্ছে করে ধাক্কা দেই নাই, আপনি তো। কথাটা বলা মাত্র আবার গালে আরেকটা চড় দিল। চুপ, আর একটা কথাও বলবি না, তোকে আমি আজকেই কলেজ থেকে টিসি দিয়ে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। কথাগুলো বলেই আমার সামনে দিয়ে চলে গেল, আর আমি হাঁ করে সেই দিকে তাকিয়ে আছি। একটু আগে কি হয়ে গেল আমার সাথে সেটা আমি এখনো বুঝে উঠতে পারলাম না। সামনে থেকে একটা ছেলে হাসতে হাসতে বলতে লাগলো, মামা তুমি তো শেষ। যেই মেয়ের উপর ধাক্কা খেয়েছো সে মেয়ে হলো এই কলেজে প্রিন্সিপাল স্যারের মেয়ে, আর অনেক রাগী। কথাটা শোনা মাত্র আমি ভয়ে কাঁপতে লাগলাম। আসলে আমি খ্যাত মার্কা চেহারা নিয়ে কলেজে এসেছি, এরপর আবার ময়লা জামা কাপড় পরে এসেছি, তার উপর আবার বড় একটা চশমা পরেছি বলেই সবাই আমাকে নিয়ে অনেক মজা করতেছে। এখন আমার পরিচয়টা দেওয়া যাক। আমি জাহিদ চৌধুরী। অন্য সবার মতো আমারও একটা ভালো পরিচয় আছে, কিন্তু সেটা এখন অজানাই থাক, পরে ধীরে ধীরে জানতে পারবেন। আমি সোজা ক্লাসে ঢুকলাম, কেউ আমাকে বসতে দিচ্ছে না আমার এমন খ্যাত মার্কা চেহারা দেখে। তাই বাধ্য হয়ে একেবারে পিছনে চলে গেলাম। তাকিয়ে দেখি সেই মেয়েটা আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে, যেন হাতে পেলে চিবিয়ে খাবে। সেই মেয়েটা সবার সাথে কি যেন বলতে লাগলো। একটু পর সবাই আমার দিকে কাগজের টুকরো ছিঁড়ে ছিঁড়ে ফেলতে লাগলো আর হাসতে লাগলো। আমি টেবিলের নিচে মুখ গুঁজে বসে আছি। একটু পর ক্লাসে স্যার আসলো, তাই সবাই চুপ হয়ে গেল। স্যার প্রথম দিন হওয়াতে সবার নাম জিজ্ঞাসা করলো, আর একে একে সবার নাম আর পরিচয় দিতে বলল। এরপর ওই মেয়ের নাম বলাতে আমি শুনতে পারলাম তার নাম রিদিতা। এরপর সবার শেষে আমার পালা আসলো। আমি আমার নাম বললাম আর বললাম আমার কেউ নেই, আমি একা। এটা শুনে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আসলে আমার আসল পরিচয়টা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছি। তারপর সব ক্লাস শেষ করে যখন কলেজ থেকে বের হতে যাব, তখন রিদিতা এসে আমার সামনে আসলো আর আমাকে বলল, ওই দাঁড়া। আমি দাঁড়িয়ে গেলাম। জি, আমাকে বলছেন? তুই ছাড়া আর কাকে ডাকবো? জি বলুন, কি দরকার? তুই আমার গায়ের উপর পড়েছিস, তোকে এত সহজে তো আর ছেড়ে দিতে পারি না। এক কাজ কর, তুই 50 বার উদ্ভস কর এখন, এরপর তুই এখান থেকে যেতে পারবি, তা না হলে এখান থেকে এক পাও যেতে পারবি না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমি আমার ভুল বুঝে গিয়েছি। আমি সত্যি ইচ্ছে করে আপনার উপরে পড়ে যাইনি। চুপ, একদম চুপ, তোকে যা করতে বলেছি তুই তাই কর। আমার মাথা গরম হয়ে গিয়েছে ওই মেয়ের এমন কথা শুনবার পর। ইচ্ছে হচ্ছিল তার গালে চড় দেই, কিন্তু আমার পুরনো কথাগুলো মনে পড়ে গেল। বাবার সাথে প্রতিজ্ঞা করার কথা বলেছিলাম, যেদিন নিজের মতো করে কেরিয়ার গড়াতে পারবো সেদিন আপনার সামনে আসব। কথাগুলো মনে পড়তেই আবার চুপ হয়ে গেলাম। আর তাই কোনো উপায় না পেয়ে যখন উঠবোস করতে যাব, তখন কেউ একজন আমার কাছে এসে বলতে লাগলো, ভাই আপনি এখানে? আমি তাকিয়ে দেখলাম আমি আগের যে কলেজে পড়তাম সেই কলেজের এক ছোট ভাই আমার সামনে। আমি তাকে চিনেও না চিনার ভান করে বললাম, কে ভাই আপনি? ছেলেটা বলল, ভাই আমি রিয়াজ, আপনি আমাকে চিনতে পারলেন না? আমি তাকে বললাম, আপনার কোথাও ভুল হচ্ছে। ছেলেটা আমাকে উঠিয়ে কিছু দূর নিয়ে গিয়ে বলল, ভাই আপনি এমন করছেন কেন?
এবার আমি রিয়াজকে বললাম, তুই এখানে কি করিস? ভাই আমি আসলাম এই কলেজে আমার এক ভাইকে কারা যেন মেরেছে তাদের সাথে দেখা করতে, আর এসে দেখি আপনি এখানে। তা ভাই আপনার এই অবস্থা কেন? তোকে পরে সব বুঝিয়ে বলবো, এখন তুই আমার আসল পরিচয় কাউকে বলবি না, প্লিজ আমাকে কথা দে। ভাই আপনাকে আমি বাঘের চেয়েও ভয় পাই, আর আপনার কথা আমি না রেখে পারবো নাকি? আপনি যা বলতে বলবেন আমি তাই করব। আচ্ছা, তাহলে আপাতত তুই এখান থেকে যা। কিন্তু ভাই আপনাকে এভাবে আমি একা রেখে চলে যাব? আর দেখে তো মনে হচ্ছে এরা সবাই আপনাকে দিয়ে অনেক মজা করছে। আপনি শুধু একবার বলুন, আমি সবগুলোকে মজা দেখিয়ে দিচ্ছি। না, তা আর করতে হবে না, আমি সব কিছু ছেড়ে দিয়েছি আর এখন থেকে ভালো মতো চলবো। তাই যাই হোক না কেন, তুই আর এর মধ্যে জড়াবি না, আর এখান থেকে চলে যা এখন। আর তাদের সামনে গিয়ে আমাকে একটা চড় দিয়ে বলবি তুই ভুল করে আমাকে অন্য কাউকে ভেবে বলে ফেলেছিস, এরপর চলে যাবি। আপনি যা বলবেন আমি তাই করব ভাই। আমাদের কথা শেষ করে আবার তাদের সামনে গেলাম, আর আসা মাত্রই আমার কথা মতো রিয়াজ আমাকে বলল, তুই তো একটা খ্যাত ছেলে, তোকে ভুলে আমি কি না কি ভেবে বসেছিলাম। এরপর আমার গালে হালকাভাবে একটা চড় দিল। সবাই ভাবলো অনেক জোরে দিয়েছে। এরপর রিয়াজ চলে গেল। যাক, ছোট লোকটা এমনিতেই আজকের মতো শিক্ষা পেয়ে গেছে। তোকে আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু কালকে আবার তোর 12টা বাজাবো। বলেই রিদিতা আর তার বন্ধু বান্ধবীরা সবাই চলে গেল। আমিও সেখান থেকে আমার বাসায় চলে আসলাম। বাসা বলতে এটা একটা রুম ভাড়া নিয়েছি, কলেজ থেকে 5 মিনিটের রাস্তা। রুমে এসেই ভাবতে লাগলাম কি ছিলাম আর কি হয়ে গেলাম। আগের পুরনো কথাগুলো মনে পড়ে গেল, আর 2 চোখ দিয়ে পানি বের হতে লাগলো। বাবার সেই কথাগুলো এখনো কানের মধ্যে শুনতে পাচ্ছি। তোর মতো খারাপ ছেলে আমি আর চাই না। আমার বাসা থেকে বেরিয়ে যা, এমন নেশাখোর ছেলে দরকার নেই আমাদের। যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। সেদিনের পর থেকে আমি বাড়ি থেকে বের হয়ে এখানে চলে এসেছি, আর মনে মনে প্রতিজ্ঞা করেছি নিজেকে পরিবর্তন করে ভালো ছেলে হয়ে এরপর বাবার সামনে যাব, এর আগে না। হঠাৎ এগুলো ভাবছি আর পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করতে লাগলো। তাই আর কিছু না ভেবে সোজা চলে গেলাম খাবার রান্না করতে। রান্নাঘরে গিয়ে অনেক কষ্টে কিছু হালকা খাবার রান্না করে সেগুলো দিয়ে খেয়ে নিলাম। জীবনে কখনো যে ছেলে রেস্টুরেন্টের খাবার ছাড়া খেত না, সেই ছেলে আজকে ভাত রান্না করে খায়। এগুলো ভাবতেই অবাক লাগে। আসলে সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। এরপর চলে গেলাম টিউশনিতে। অনেক কষ্টে এই টিউশনিটা পেয়েছিলাম, আর মাস শেষে যে টাকা পেতাম সেই টাকা দিয়ে নিজের সব খরচ জোগাতাম। এরপর বাসায় আসলাম আর পড়তে শুরু করলাম। তারপর রাত 10টায় বাহির থেকে আনা কিছু খাবার ছিল, সেটা খেয়ে আবার পড়তে শুরু করলাম। আমি নিজেকে প্রমাণ করেই দেখাবো যে আমি চাইলে ভালো ছেলে হয়ে থাকতে পারি। এরপর পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়লাম তা আমার জানা ছিল না। ঘুম ভাঙলো মোবাইলের অ্যালার্মের শব্দে। সেটা বন্ধ করে উঠে দেখি 4:30 বাজে। উঠে অজু করে নামাজ আদায় করে সকালে রান্না শেষ করে সেগুলো খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের সামনে আসতেই দেখলাম রিদিতা আর তার বন্ধুরা আমার দিকেই চেয়ে আছে। একটু পর আমাকে রিদিতা তার সামনে ডাক দিল। আমি তাদের সামনে যেতেই রিদিতা বলে উঠল, তুই কিভাবে এমন নামি দামি কলেজে ভর্তি হতে পারলি? তোর যেই অবস্থা, আমার তো তোকে দেখলেই বমি চলে আসে। তুই কি ঠিক মতো গোসল করিস না নাকি? আমি চুপ, কিছু বলছি না, শুধু রিদিতার কথা শুনে যাচ্ছি। একটু পর রিদিতা আমাকে বলল, এখন তুই আমাদের সবার জুতাগুলো পরিষ্কার করে দে। এটাই হলো তোর আজকের শাস্তি। আমি আর কিছু বললাম না। তাদের সামনে গিয়ে তাদের জুতাগুলো পরিষ্কার করে দিতে লাগলাম, আর মনে হলো আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আগে কি ছিলাম আর আজকে কি হচ্ছে, সবই ভাগ্যের খেলা। আমি সবার জুতাগুলো পরিষ্কার করার সময় ভুল করে রিদিতার পায়ে আমার হাত লেগে যায়, আর তাতে রিদিতা আমাকে একটা লাথি মারল আর বলতে লাগলো, তোর সাহস কি করে হয় ছোট লোকের বাচ্চা, আমাকে স্পর্শ করিস? আমি লাথির কারণে কিছুটা পেছনে চলে যাই। এরপর বললাম, ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন। এরপর রিদিতা আমার উপর কিছু টাকা ছুঁড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আমিও বসে বসে সেই টাকাগুলো নিয়ে ক্লাসে চলে যাই। মনে মনে ভাবলাম, লজ্জার কিছু নেই, এমনিতেই তো আর টাকা পাইনি, কষ্ট করে জুতা পরিষ্কার করে এরপর টাকা পেয়েছি। এরপর ক্লাসে স্যার চলে আসলো।
আর আমাদের ক্লাস শুরু করে দিল। মন দিয়ে ক্লাস করতে লাগলাম। আর একটু পরপর রিদিতার দিকে আর চোখে তাকাচ্ছি। আসলে মেয়েটার চেহারাটা পুরোই জোশ, একদম পরীদের মতো, দেখলেই চেয়ে থাকতে মন চায়। এ যেন আকাশ থেকে কোনো পরী ভুল করে এই পৃথিবীতে চলে এসেছে, এগুলো ভাবছি আর রিদিতার দিকে তাকিয়ে আছি। একটু পর স্যার আমাকে জিজ্ঞাসা করলো আমি কি করছি। আমি বললাম কই কিছু না তো। তাই স্যার আমাকে বলল এতক্ষণ উনি যা পড়িয়েছেন সেগুলো থেকে একটা প্রশ্ন করবে, তার উত্তর যেন আমি ঠিকভাবে দেই। তারপর স্যার আমাকে অনেক কঠিন একটা প্রশ্ন করলো। সবাই তো অবাক, কারণ এমন প্রশ্নের উত্তর দেওয়া ইম্পসিবল। রিদিতার দিকে তাকিয়ে দেখি সে আর তার বন্ধুরা আমার দিকে চেয়ে হাসছে মিটিমিটি। রিদিতা মনে মনে ভাবলো আজকে একদম উচিত শিক্ষা পাবে, কারণ এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। আমি স্যারের কথা শেষ হওয়ার পর প্রশ্নের উত্তরটা দিতে শুরু করলাম। এটা দেখে সবাই তো রীতিমতো ভাবাচাকা খেয়ে গিয়েছে। স্যার আমাকে বলল বাহ, তুমি তো অনেক ভালো ছাত্র। আশা করি তুমি এই কলেজের নাম উজ্জ্বল করবে আর অনেক বড় হতে পারবে। ক্লাস শেষ করে স্যার যখন চলে গেল, এরপর সবাই আমার দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে, কারণ আমার মতো খ্যাত ছেলে কিভাবে এত কঠিন প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দুইজন ছেলে আমার সামনে এসে আমার সাথে কথা বলতে চলে আসলো। হ্যাঁ, আমি অনেক। আর আমি রাখি। আমি জাহিদ। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? ঠিক আছে, আমার তাতে কোনো সমস্যা নেই, যদি আপনাদের সমস্যা না থাকে। ওই তুই আমাদের আপনি করে বলছিস কেন? তুই করে বল, তা না হলে তোর সাথে কথা নেই। আচ্ছা ঠিক আছে, তুই করে বলবো। আরও কিছু কথা বলে তাদের সাথে ক্লাস শেষ করে রুম থেকে চলেই ক্যান্টিনে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি রিদিতা আর তার বন্ধুরা আগে থেকেই চলে এসেছে। আমাকে দেখেই বলতে লাগলো ওই আবুল, এদিকে আয়। আমাকে বলছেন? তুই ছাড়া আর কাকে বলবো? কিন্তু আমার নাম তো আবুল না, আমার নাম জাহিদ। চুপ ছোট লোক, তুই এখানে কি করিস? তুই এখানে আসলে এই পরিবেশটা নষ্ট হয়ে যাবে। যা এখান থেকে চলে যা। তুমি আমার বন্ধুর সাথে এভাবে কথা বলছো কেন? বাহ, আবুলের আবার বন্ধুও হয় নাকি? কেন, বন্ধু কি বড়লোকদেরকেই থাকে নাকি? এই আবুলের জন্য তোরা আমার সাথে বড় বড় কথা বলছিস? তোদের আমি 12টা বাজিয়ে দিব। দয়া করে ওদের কিছু বলবেন না, আমার জন্য তারা আপনার সাথে এভাবে কথা বলেছে, তাই আমাকে যা বলার বলুন। ঠিকই তো, তোর জন্য আজকে আমাকে এভাবে কথাগুলো বলছে। আজকে তোর খবর আছে। কথাটা বলতেই রিদিতা আবার আমার গালে একটা চড় মেরে দেয়, এরপর চলে যায়। আমিও গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। অনেক আর রাকিব বলল তুই চুপচাপ এভাবে মাইর খেয়ে যাবি? কি করব বল, তাছাড়া আমার যে আর কিছু করার নেই। কিছু বললেই তো আবার কলেজ থেকে যদি বের করে দেয়, তাহলে তো আমার সব কেরিয়ার শেষ হয়ে যাবে রে। আচ্ছা বাদ দে, মন খারাপ করিস না, আমরা তোর সাথে সব সময় পাশে থাকবো। আচ্ছা চল, খেয়ে বাসায় চলে যাই, আমার আবার অনেক কাজ আছে। খাওয়া শেষ করে কলেজ থেকে বের হয়ে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম টিউশনিতে। এরপর আবার বাসায় এসে পড়তে শুরু করলাম। এভাবে 3 মাস কেটে গিয়েছে। আর অনেক আর রাকিবের সাথে আমার বন্ধুত্ব অনেক গভীরে চলে গিয়েছে। আর এর মধ্যে তো রিদিতার অত্যাচার আছেই। প্রতিদিন আমাকে নানান অজুহাতে আমাকে অনেক অপমান করে। এরপর হঠাৎ একদিন ক্লাসে স্যার এসে বলল 2 দিন পর কলেজ থেকে শিক্ষা শহরে যাব, সবাই ফর্ম পূরণ করে দিও। স্যার, আমরা সবাই কি যাচ্ছি? সবাই যাচ্ছে, কিন্তু কেন? না, বলছিলাম কি, ওই ছোট লোকটাকে না নিয়ে গেলে হয় না? সে গেলে তো আমাদের পিকনিকটাই মাটি হয়ে যাবে। তুমি কার কথা বলছো? আর কলেজে সবার সামনে কেউ ছোট আর বড় না। ওই যে পিছনে যে ছেলেটা আছে তার কথা বলছি। তাকে দেখলেই আমার গা খিনখিন করে। প্লিজ আপনি তার নাম বাদ দিয়ে দিন, তাহলে আমরা সবাই খুশি হব। দেখো রিদিতা, কলেজে সবাই সমান, কেউ ছোট আবার বড় নেই, সুতরাং সবাই যাব, এটাই ফাইনাল। রিদিতা মনে মনে রাগে ফেটে যাচ্ছে, কি করবে বুঝে উঠতে পারছে না। ক্লাস শেষে তাই রিদিতা সোজা আমার কাছে চলে গেল আর বলল তুই ভুলেও আমাদের সাথে যাবি না, আর যদি যাস তাহলে তোর এমন অবস্থা করব যেন 1 মাস হাসপাতালে থাকতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি যাব না। আর আমার কাছে পিকনিকে যাওয়ার মতো টাকাও নাই, তাই আপনি টেনশন করবেন না।
ঠিক আছে, কথাটা মনে থাকে যেন। একটু পর আনিক আর রাকিব আমার কাছে একটা ফর্ম নিয়ে এসে বলে, বন্ধু, এটা পূরণ কর তাড়াতাড়ি। কি এটা? পিকনিকে যাওয়ার ফর্ম। না রে বন্ধু, তোরা যা, আমি যাব না, আমার কাজ আছে অনেক। তুই না গেলে আমরা কেউ যাবো না। তোরা বুঝবার চেষ্টা কর, আমি গেলে অনেক সমস্যা হবে। দেখলি তো রিদিতা আমাকে সবার সামনে কিভাবে অপমান করছে। আরে বাদ দে তো ওই মেয়ের কথা, তুই যাবি আমাদের সাথে থাকবি আর মজা করবি, আর তোদের টাকা আমি দিব, এই আমি আগে থেকে বলে দিলাম। শালা মাইর খাবি কিন্তু, টাকা আমি দেব। এভাবেই তাদের মাঝে মজার ঝগড়া আর খুনসুটি হতে হতে 2 দিন পর কলেজের সামনে সবাই হাজির হলো। আর বাসের সামনে আসতেই হৃদিতা দেখলো আমিটা বাসের ভিতরে ঢুকছি। হৃদিতার তো তা দেখে রেগে ফেটে যাচ্ছে। সবাই বসে বসে বক্সের তালে তালে গান গাইছে আর নাচানাচি করছে, আর আমি পিছনের সিটে এক কোণে বসে আছি, যাতে আবার কোনো ঝামেলা নাই পড়তে হয়। এরপর সারা রাত বাসে ঘুমানোর পর সকালবেলা আমরা নামলাম কক্সবাজার। সবাই একে একে বাস থেকে নামতে লাগলো। আমি আর অনিক আর রাকিব আমরা একসাথে নামলাম। স্যার আমাদের সবাইকে ডাক দিয়ে বললেন এখানে যেন কোনো ধরনের সমস্যা না করি, আর কাউকে না বলে একা একা দূরে কোথাও না যায়। এরপর সবাইকে নিয়ে হোটেলে নিয়ে গেল, যেটা আগে থেকেই বুকিং করা ছিল। আমাদের 3 জনের একটা রুমের চাবি দিল। আমরা রুমে গিয়ে রেস্ট নিলাম, আর কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে পড়লাম। এরপর দুপুরে উঠে সবাই খাওয়া শেষ করে বিকালবেলা আবার সবাই এক জায়গায় হাজির হলাম। স্যার বলল, এখন আশেপাশে ঘুরতে যাও, কিন্তু ভুলও বেশি দূরে যাবে না, তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। বাইরে আসতেই স্যার বলল, সবাই একসাথে হও, গ্রুপ ছবি তুলতে হবে। সবাই যখন একসাথে হলো তখন রিদিতা বলল, স্যার, ওই আবুল যেন আমাদের সাথে না আসে, তাহলে আমরা কেউ ছবি তুলবো না। আমি দেখলাম হৃদিতার সাথে সাথে তার বন্ধুরাও আমাকে তাদের সাথে আসতে না করছে। তখন স্যার বলল, দেখো, এটি ঠিক না, তোমরা সবাই ছেলেটাকে এভাবে অপমান করতে পারো না, আর এটা কলেজের নিয়ম, সবাইকে ছবিতে থাকতেই হবে। তাহলে আপনি ওর ছবি তুলেন, আমরা সবাই গেলাম। আপনারা কেউ যাবেন না, আর আমার ছবি তুলতে কোনো ইচ্ছে নেই। আপনারাই ছবি তুলুন, আমি অন্যদিকে আসছি। স্যার, আবুল যখন বলে দিয়েছে সে ছবি তুলবে না, তাহলে তো হয়ে গেল। স্যার আর কিছু না বলে আমাকে একা রেখেই ছবি তুলে ফেলল। আমি অন্যদিকে আনমনে তাকিয়ে আছি। একটু পর আমার কাঁধে কে যেন হাত রাখলো। পেছনে তাকিয়ে দেখি অনিক আর রাকিব আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কিরে, তোরা আমার উপর এভাবে রাগীভাবে তাকিয়ে আছিস কেন? তুই ছবি তুলতে আসলি না কেন? এমনি রে, আমার এগুলো ভালো লাগে না। তুই রিধিতাকে কেন এত ভয় পাস? আমরা তো তোর সাথেই আছি। আমি চাই না আমার জন্য তোদেরও কোনো ক্ষতি হোক। আচ্ছা চল, সাগরের পাড় দিয়ে হাঁটি, ভালো লাগবে। আমরা সাগরের পাড় দিয়ে হাঁটাহাঁটি করছি, আর অন্যদিকে হৃদিতা আর তার বন্ধুরা বক্স নিয়ে নাচানাচি আর হই হুল্লোড় করছে। সাথে বেয়ার আর কোমল পানি আছে। সন্ধ্যা হয়ে এসেছে, তাই অনেক আর রাকিব বলল, চল এবার হোটেলে চলে যাই। আমি বললাম, তোরা যা, আমি একটু পর আসতেছি। তারাও কিছু না বলে আমাকে রেখে চলে গেল। আমিও সামনের দিকে হাঁটছি, আর দূরে আগুন জ্বালিয়ে একটা মেয়ে আর কিছু ছেলের নাচানাচি দেখছি বলেই মনে হলো, তাই আমি সেদিকে যেতে লাগলাম। এদিকে রিদিতার বন্ধুরা ভাবলো অনেকদিন পর রিদিতাকে একা পেয়েছে, তাই আজকে তার মনের বাসনা পূর্ণ করবে। তাই তারা বিয়ারের গ্লাসে ঘুমের ঔষধ মিশিয়ে রিদিতাকে দিল, আর রিদিতাও কিছু না বুঝে সেটা খেয়ে ফেললো। এরপর রিদিতা মাতলামি করতে লাগলো। আমি দূর থেকে এবার কাছে চলে আসলাম, আর এসে দেখছি রিদিতাকে তারা মাটিতে ফেলে কি করতে যাচ্ছে। আমার আর সেটা বুঝতে বাকি রইল না, তাই আমি আর চুপ থাকতে পারলাম না। আমি আমার আগের রূপটা একটু তাদেরকে দেখিয়ে দিলাম। একটাকে ধরে দিলাম একটা ঘুষি। সে ঘুষি খেয়েই মুখে হাত দিয়ে দেখে রক্ত বের হচ্ছে, তাই দেখে বাকিরাও সেখান থেকে পালিয়ে যায়। আমি এরপর নিচে তাকিয়ে দেখলাম হৃদিতা মাটিতে শুয়ে আবল তাবল বকছে। তাকে এখন কি করা যায় তাই ভাবছি। কেউ নেই আশেপাশে, তাই বাধ্য হয়ে তাকে কোলে তুলে নিলাম। মাগো রে, এই মেয়ে দেখছি অনেক ভারী।
আমার মাথা দিয়ে রীতিমতো ঘাম বের হচ্ছে। অনেক কষ্টে হোটেলের ভিতরে নিয়ে গিয়ে রিদিতার রুমের চাবিটা নিয়ে ওর রুমে দিয়ে আসলাম। ওকে রুমে এসে খাটে শোয়াতেই রিদিতা আমাকে তার কাছে টেনে নিল, আর আমি সোজা তার শরীরের ওপর পড়ে যাই। সে নেশার ঘরে আমাকে তার ঠোঁটে কিস করতে লাগলো। আমি তাকে ছাড়ানোর অনেক চেষ্টা করছি, কিন্তু তার উপর যেন অন্য কেউ ভর করে আছে। অনেক কষ্টে তাকে ছাড়িয়ে এরপর রিদিতাকে শুইয়ে দিলাম, আর আমি রুম থেকে বের হয়ে গেলাম। ভাবছি একটু আগে কি হয়ে গেল। এত কিছু ভাববার সময় নেই। যা হয়েছে তা তো আমি ইচ্ছে করে করি নাই, আর কেউ দেখেওনি। এগুলো মনে মনে ভাবতে ভাবতে আমার রুমে গিয়ে দেখি তারা ঘুমিয়ে পড়েছে। আমিও গিয়ে ঘুমিয়ে পড়লাম। এরপর সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে অনেক হইচই। আমি বাইরে আসতেই রিদিতা আমাকে দেখেই আমার জামার কলার ধরে চড় থাপ্পড় দিতে লাগলো, আর বলতে লাগলো, তুই নাকি আমাকে কালকে এখানে নিয়ে এসেছিস? তোর এত বড় সাহস হলো কিভাবে আমাকে নিয়ে এসেছিস? আমি বললাম, আপনি কিভাবে জানলেন? হোটেলের স্টাফকে বলাতে সে তোর কথা বলেছে। দেখুন, আমার কিছু করার ছিল না। কালকে রাতে আপনি বাইরে অজ্ঞান হয়ে পড়েছিলেন, সেখান থেকে আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। দাঁড়া, আমি আসতেছি, এরপর তোর ব্যবস্থা নিচ্ছি। বলে রিদিতা হোটেলের সিসিটিভি রুমে গিয়ে কালকে রাতে এখানে কি কি হয়েছে সেগুলো দেখতে লাগলো। আর যা দেখলো তা দেখে তো তার সারা শরীর পুড়তে লাগলো। দেখছে আমি তাকে কোলে করে তার রুমে নিয়ে যাচ্ছি। এরপর সোজা আমার কাছে এসে আমাকে মারতে লাগলো, আর বলল, বল আমার সাথে কি করেছিস কালকে রাতে? তুই আমার ইজ্জত নিয়েছিস। তার কথা শুনে সবাই তো অবাক, আমিও অবাক। কি বলছে এই মেয়ে? দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কালকে রাতে যদি আপনাকে না নিয়ে আসতাম তাহলে আপনার বন্ধুরা আপনার ইজ্জত কেড়ে নিত। এরপর রিদিতার বন্ধুরা আমাকে এসে মারতে লাগলো, আর বলতে লাগলো, শালা, একে তো তুই একটা মেয়ের ইজ্জত কেড়ে নিচ্ছিস, তার উপর আমাদের উপর বদনাম দিচ্ছিস। ওই ফকিরের বাচ্চাটাকে মার, মেরে ওর অবস্থা এমন করবি যাতে আর এমন কাজ না করতে পারে। এরপর রিদিতার কথা মতো তার বন্ধুরা আমাকে অনেক মারধর করে, যার ফলে আমার অনেক জায়গা দিয়ে রক্ত বের হয়। একটু পর স্যার এসে বলে, এগুলো কি হচ্ছে? যা হচ্ছে তার বিচার কলেজে হবে, এইখানে এগুলো বন্ধ করো। স্যারের কথা শুনে তারা আমাকে ছেড়ে দেয়, আর আমি কোনো রকমে উঠে দাঁড়াই। অনেক আর রাকিব আমাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়, আর আমাকে বলে, কি হয়েছিল কালকে রাতে? আমি তাদের কালকে রাতের সব ঘটনা খুলে বলি। আমার কথা শেষ হতেই অনেক আমাকে একটা চড় মারে, আর বলে, শালা, কি দরকার ছিল ওই মেয়েকে বাঁচাতে? চলে আসতি, যা হওয়ার হতো। তাহলে আজকে তোর এই অবস্থা হতো না। বাদ দে বন্ধু, আমি কিভাবে পারবো এমন একটা খারাপ পরিস্থিতিতে কাউকে ফেলে আসতে? আমি না হয় মার খেয়েছি, কিন্তু একটা মেয়ের জীবনের সম্পদ, সেটা তো ঠিক আছে। সত্যি বন্ধু, তুই অনেক ভালো রে। আমরা তোর মতো বন্ধু পেয়ে অনেক খুশি। এগুলা বাদ দে তো। এখন কি হবে কলেজে? তোর তো বিচার হবে। কি বিচার হয় সেটাই তো চিন্তার বিষয়। যা হওয়ার হবে, আল্লাহ যা করবেন ভালোর জন্য হবে। এরপর আমরা ডাক্তারের দোকান থেকে নিজের কিছু কিছু জায়গাতে ব্যান্ডেজ করে আর ঔষধ নিয়ে চলে আসলাম হোটেলে। হোটেলে আসার পর স্যার সবাইকে বলল, কালকে সবাই চলে যাব কলেজের উদ্দেশ্যে, তাই সবাই যেন তৈরি থাকি। এই বলে স্যার চলে গেলেন। পরদিন সকালে বাস আবার কলেজের উদ্দেশ্যে রওনা দিল। এরপর সারাদিন পর সন্ধ্যায় বাস এসে কলেজের সামনে থামলো। যে যার মতো বাস থেকে নেমে বের হতে লাগলো, আর আমি আর আমার বন্ধুরা নেমে পড়লাম। আমি নামতেই রিদিতা বলল, কালকের জন্য রেডি থাকতে। আমি আর কিছু না বলেই চলে গেলাম। যার জন্য করি চুরি সেই বলে চোর, কথাটা ভেবেই অনেক আর রাকিবকে বিদায় দিয়ে আমিও বাসায় চলে আসলাম। এসে ঘুমিয়ে পড়লাম। এরপর সকালে ঘুম থেকে উঠে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে আসতেই দেখলাম কলেজের মাঠে অনেক লোকজন। আমি ভেতরে যেতেই রিদিতা আমার জামার কলার ধরে টানতে টানতে মাঠের মাঝখানে নিয়ে গেল। সেখানে দেখলাম ছাত্রছাত্রী ছাড়াও স্যার, ম্যাডাম আর প্রিন্সিপাল স্যারও আছেন। আমাকে সবার সামনে এনে রিদিতা বলল, বাবা, এই ফৈন্নির বাচ্চা আমার সব শেষ করে দিয়েছে। আমি এখন মুখ দেখাতে পারবো না। ওকে এমন শাস্তি দাও যেন ভুলেও কোনো মেয়ের সাথে এমন কাজ করার আগে 10 বার ভাববে। প্রিন্সিপাল স্যার বলল। ওকে টিসি দিয়ে বের করে দিই। রিদিতা বলল,
না বাবা, একে এত তাড়াতাড়ি এখান থেকে বের করে দেওয়া যাবে না। এর থেকে ভালো হবে আজকে থেকে সে আমার চাকর হয়ে থাকবে। এটাই হলো তার শাস্তি। সে আমার ইজ্জত নিয়েছে, তাকে তো এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। আমি শুধু রিদিতার কথাগুলো চুপ করে শুনছি, কিছু বলছি না। আমি যদি ইচ্ছে করি 1 সেকেন্ডে সব কিছু ঠিক করে ফেলতে পারতাম, কিন্তু আমি চুপ হয়ে আছি। কেননা আমাকে কেরিয়ার গড়তে হবে, এর জন্য সব কষ্ট মাথা পেতে নিতেও পারবো। আর এটা তো আমার অতীতের তুলনায় কিছুই না। আমি অতীতে যা করেছি সেগুলোর তুলনায় তুচ্ছ। কথাগুলো মনে মনে ভাবছি। এরপর প্রিন্সিপাল স্যার আমার সামনে এসে বলল, এইবারের মতো তোকে আমার মেয়ের কথা চিন্তা করে ছেড়ে দিলাম। আর আমার মেয়ে যা বলে তাই কর, যদি এই কলেজে থাকতে চাস। কথাগুলো বলেই চলে গেলেন। এরপর যে যার মতো চলে গেল ক্লাসে। একটু পর আমিও ক্লাসে আসলাম। ভেতরে ঢুকতে রিদিতা আমায় বলল, এই আবুল, আমার সামনে আয়। আমিও তার সামনে চলে আসলাম। আর আসা মাত্র রিদিতা আমায় বলল, তোকে আমি তিল তিল করে কষ্ট দিব, যে কষ্ট তুই না পারবি সইতে আর না পারবি কাউকে বলতে। আমি রিদিতাকে অনেক বোঝালাম, দেখুন আপনি আমাকে ভুল বুঝছেন, প্লিজ আমার কেরিয়ারটা শেষ করে দিবেন না। আমার অনেক স্বপ্ন, আমি একদিন নিজের পায়ে দাঁড়াবো। আমার কথা শুনে রিদিতা হাসতে লাগলো। ছোট লোকের বাচ্চা বলে কি, তার আবার নাকি স্বপ্ন আছে। তোর সব স্বপ্ন আমি পানিতে চুবিয়ে মারবো, তুই শুধু দেখতে থাক। এই বলেই রিদিতা আমাকে বলল, এখন আমি যেন তার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসি। আমি বললাম, এখন তো স্যার আসবে আর ক্লাস শুরু হয়ে যাবে। রিদিতা আমার দিকে রাগীভাবে তাকিয়ে বলল, তুই যাবি কিনা বল, তা না হলে তোর ব্যবস্থা নিচ্ছি। আমি আর কিছু না বলে ক্লাস থেকে বের হয়ে গেলাম। রিদিতার কাছ থেকে টাকা নিয়ে বাইরে গিয়ে রিদিতার বলা মতো ক্যাডবেরি আর চিপস নিয়ে আবার ক্লাসের সামনে আসলাম। দেখি স্যার ক্লাস করাচ্ছেন। আমাকে দেখেই স্যার বলল, ক্লাসে ফাঁকি দিয়ে কোথায় গিয়েছিলাম। আমি চুপ করে থাকাতে স্যার আরও অনেক কথা শোনাতে লাগালেন। এরপর আমাকে বাইরে থাকতে বললেন। আমিও চুপ হয়ে আছি বাইরে। এরপর স্যার ক্লাস শেষ করে বাইরে বের হলে আমি ভেতরে গিয়ে রিদিতার হাতে খাওয়ার প্যাকেটটি দিয়ে আবার পেছনে চলে আসলাম। আর ভাবতে লাগলাম, এভাবে তো আর আমি নিজের কেরিয়ার গড়তে পারবো না, আমাকে কিছু একটা ভাবতে হবে। বাকি ক্লাসগুলো শেষ করে আমি আর আমার বন্ধুরা কলেজের বাইরে বের হব। এমন সময় পেছন থেকে আবার ডাক আসলো। আমি বুঝতে পারলাম এটা রিদিতার ডাক, তাই দাঁড়িয়ে পড়লাম। আর পেছনে তাকিয়ে দেখলাম রিদিতা আমাকে ডাকছে। কি রে, তুই আমাকে না বলে কই যাস? এখন তো ক্লাস শেষ, তাই বাসায় যাচ্ছি। তুই যেখানেই যাস না কেন, আমাকে বলে এরপর যাবি। ঠিক আছে, কালকে থেকে বলে এরপর যাব। আজকে যেহেতু তুই ভুল করেছিস, তাই তোর সেই শাস্তি তো পেতেই হবে। এই বলে রিদিতা আমাকে 2টা চড় মারল। এরপর বলল, আর যেন এই ভুল না হয়। আমি গালে হাত দিয়ে চলতে লাগলাম আর মনে মনে বললাম, এর প্রতিশোধ একদিন আমি নিব। এরপর বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। এরপর গেলাম টিউশনিতে। সেখানে গিয়ে দেখি আন্টির পাশে একটা মেয়ে কথা বলছে। আমি তাদের সামনে দিয়ে পাশ কাটিয়ে আসার সময় দেখলাম মেয়েটার কেউ নয়, রিদিতা। আমাকেই দেখে সে রেগে ফায়ার হয়ে গেছে। আমিও সেখানে না থেকে আমি আমার ছাত্রছাত্রীদের কাছে গেলাম। আর চোখে দেখলাম রিদিতা আমার দিকে হাত দিয়ে ইশারা করে আন্টিকে কি যেন বলছে। আমি আর সেদিকে না চেয়ে পড়াতে লাগলাম। পড়ানো শেষ করে যখন চলে যাব, তখন আন্টি এসে আমার কাছে টাকা দিল। আমি তো অবাক, মাস শেষ না হতে হতেই টাকা কেন? তাই আমি আন্টিকে বললাম, আন্টি মাস তো শেষ হয় নাই, আর আমি তো আপনার কাছে টাকাও চাই নাই, তাহলে টাকা দিলেন যে? আসলে বাবা, তোমাকে আর কালকে থেকে এখানে আসতে হবে না। আমরা নতুন শিক্ষক নিয়োগ দিয়েছি। কেন আন্টি, আমি কি খারাপভাবে পড়াচ্ছি বুঝি? না বাবা, তা না, তুমি অন্য জায়গায় পড়াও গিয়ে, আর কিছু বলতে পারবো না। এগুলো বলেই আন্টি আমাকে বিদায় করে দিলেন। আমি কি বলবো বুঝলাম না। শেষ সম্বল টিউশন, সেটাও রিদিতা আমার কাছ থেকে কেড়ে নিল। এখন আমি কি করব? না, আমাকে এভাবে ভেঙে পড়লে হবে না, কাজ খুঁজতে হবে। কিন্তু এখন কি কাজ করব এগুলো ভাবছি, আর রাস্তা দিয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে সামনেই চোখ পড়ল একটা গাড়ির গ্যারেজের সামনে। এমন একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে,
আমি আর কিছু না ভেবে সেখানে গিয়ে কাজের কথা বলাতেই আমাকে বলল কাজ অনেক কষ্টের হবে, পারবো কিনা। আমি বললাম হ্যাঁ আমি পারবো। এরপর আমাকে আমার কাজ বুঝিয়ে দিলেন। কাজ হলো গাড়ি ধোয়া আর পরিষ্কার করা। যাক, অবশেষে একটা কাজ তো পেলাম। কাজ শেষ করে বাসায় এসে খাবার খেয়ে পড়তে শুরু করলাম। এরপর গভীর রাতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে কলেজে গেলাম। ভিতরে আসতেই আবার রিদিতার ডাক। ওই আবুল, এদিকে আয়। জি বলুন। তুই এরকম খ্যাতমার্কা হয়ে কলেজে আসিস কেন? গরিব মানুষের আবার এর থেকে ভালো কিছু হয় নাকি? আমি তোকে কিছু টাকা দিই, তুই তারপরেও এভাবে কলেজে আসিস না। যতই হোক তুই আমার চাকর বলে কথা, আমার একটা মান সম্মান আছে। আমি ভেবেছিলাম হয়তো মেয়েটা ভালো হয়ে গিয়েছে, কিন্তু আমি ভুল ছিলাম। এই মেয়ের মতো অহংকারী মেয়ে কখনো ভালো হতে পারে না। না থাক, তার আমার প্রয়োজন নেই। আমি যেভাবে আছি ভালো আছি। চুপ, তোর জন্য আমাকে ছোট হতে হবে সেটা আমি কখনো মেনে নিব না। তাই আমি যা বলছি তুই তাই কর। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। এর পেছনে অবশ্য কারণ আছে, আর সে কারণটা হলো আমাকে ভালো পোশাকে দেখলে আমার মনে হয় না কোনো মেয়ে আমাকে দেখে ক্রাশ না খেয়ে থাকতে পারবে। কারণ আমি জিম করে শরীর সিক্স প্যাক বানিয়েছি অনেক আগেই। এর ওপর আবার আমার মাথায় যে চুল আছে, সেই চুলের যে স্টাইল আছে, সেই স্টাইল করতেই লাখ লাখ টাকা খরচ করেছি। এখন যদি আমার আসল রূপ সবাই দেখে ফেলে, তাহলে আমার জন্য সেটা মোটেও ভালো হবে না। কি করব ভাবছি। এমন সময় মনে পড়ল হৃদিতাকে একটু রাগানো যাক, তাহলে হয়তো এবারের মতো বেঁচে যাব। তাই কথা মতো হৃদিতাকে বললাম, আচ্ছা আপনি আমাকে সবসময় আবুল বলেন কেন? আপনি নিজেই তো একটা মেন্টাল। হৃদিতা তো আমার মুখ থেকে এমন কথা শুনে রেগে গেছে। ফায়ার সার্ভিসের প্রয়োজন হবে বলে মনে হচ্ছে। তাই উপায় না পেয়ে সেখান থেকে দিলাম এক চম্পট। হৃদিতা আমার পেছন থেকে বলতে লাগলো, ওই কই যাস? দাঁড়া দাঁড়া বলছি, তা না হলে তোর খবর আছে। আমাকে আবার পাইকে। আমি সোজা সেখান থেকে চলেই ক্লাসে ঢুকে গেলাম। মনে মনে ভাবছি, যাক বাবা, অনেক বড় বিপদ থেকে বেঁচে গিয়েছি। এখন কোনো রকমভাবে ক্লাসগুলো শেষ করতে পারলেই হলো। এরপর হৃদিতা আর তার বান্ধবীরা ক্লাসে ঢুকে গেল। এর সাথে স্যারও ভিতরে ঢুকলো। আমি মনে মনে ভাবছি, আল্লাহ অল্পতে বাঁচিয়ে দিলেন। হৃদিতার দিকে তাকাতেই সে আমায় হাতের ইশারায় বুঝাচ্ছে আজকে আমি শেষ। আমি একটু ঢোক গিললাম। যেভাবেই হোক ক্লাস শেষ করে কোনো দিকে না তাকিয়েই এক দৌড়ে কলেজ থেকে বের হয়ে যাব। কারণ আমি চাই না এটা নিয়ে আবার বাড়তি ঝামেলায় পড়ি। তাই যেমন ভাবা তেমন কাজ। সব ক্লাস শেষ হতেই কাউকে কিছু না বলেই দিলাম এক দৌড়ে কলেজের বাইরে। এরপর বাইরে গিয়ে ভাবছি, এভাবে আর কতদিন দৌড়ে দৌড়ে পালিয়ে বাঁচবো। ধুর, যা আছে কপালে পরে দেখা যাবে। এখন গ্যারেজে চলে যাই। কাজটা আমার জন্য ভালোই হয়েছে। দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গ্যারেজে গিয়ে বড় ভাইকে সালাম জানিয়ে কাজে লেগে পড়লাম। এভাবে প্রায় 3 মাস চলে গেল। সবই ঠিক আছে, কিন্তু হৃদিতার শাস্তির কোনো কমতি রাখা নাই আমার জন্য। প্রতিদিন একটা না একটা শাস্তি আমার জন্য থাকবেই, আর আমিও সেগুলো চুপ করে সয়ে যাই। কালকেই তো আমাকে শাস্তি হিসাবে কলেজের বড় মাঠে 10 বার চক্কর দিতে বলেছে। আমিও তাই করলাম। 10 বার এত বড় মাঠ সহজেই তো আর চক্কর দেওয়া যায় না। আমার বেলাও তাই হলো। আমার হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু হৃদিতার মন এবারও গলেনি। 10 বার চক্কর দেওয়ার পর আমার মুক্তি হলো। এখন আমি গাড়ির মেকানিক। এই কয়দিনে অনেক কিছু শিখে গিয়েছি। আমার একটা ভালো গুণ আছে, সেটা হলো আমি একবার যে জিনিসটাকে দেখব সেটা খুব সহজেই শিখে নিতে পারি। তাই আমার এই কাজগুলো শিখতে বেশি দেরি হলো না। এমনি একদিন কাজ করার সময় গ্যারেজে একটা গাড়ি আসলো। গাড়ির ভেতর থেকে যে নামলো তাকে দেখে আমি তো পুরো অবাক হলাম। কারণ গাড়ি থেকে আর কেউ না, হৃদিতা নেমেছে। সে নেমেই আমাকে দেখতে পেয়ে বলল, বাহ, তুই এখানে কাজ করিস? কি করব বলুন? আগের টিউশনিটা তো আপনি আমার কাছ থেকে কেড়ে নিলেন, তাই বাধ্য হয়ে এই জায়গাতেই কাজ করছি। বেশ করেছি তোকে টিউশনি থেকে বের করে দিয়ে। বেশি কথা বললে এই জায়গা থেকেও তোকে তাড়ানোর ব্যবস্থা করব। আমি আর বেশি কথা না বলে বললাম, তা কি সমস্যা হয়েছে গাড়ির? কেন? সে কথা আমি তোকে কেন বলবো? কারণ এখানে গাড়ি আমি ঠিক করি। মানে
তুই আমার গাড়িতে হাত দিবি? তুই জানিস এই গাড়ির দাম কত? তোর মতো ফৈন্নি আমার গাড়িতে হাত দিলেই তো আমার গাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি অন্য জায়গাতে নিয়ে যান, এখানে কেন নিয়ে এসেছেন? তুই আমার মুখের ওপর কথা বলিস? তোর এত বড় সাহস! কথা না বলে আমার গাড়ি ঠিক করে দে, কিন্তু খুব সাবধানে। গাড়ি যেন কোনো ক্ষতি না হয়, তাহলে তোর কিডনি বিক্রি করে দিব। কি মেয়ে রে বাবা, এমন মেয়ে জীবনেও দেখি নাই। সব সময় অহংকার, আর সামান্য 5 লাখ টাকার গাড়ির জন্য এই অবস্থা। ভাবতেই হাসি পেল। তাই আর কিছু না ভেবে রিদিতার গাড়ি ঠিক করতে লাগলাম। ইঞ্জিনের সমস্যা ঠিক করতে অনেক সময় লাগবে, তাই রিদিতাকে বললাম, আপনার গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে, নতুন লাগাতে হবে, আর আজকে ঠিক হবে না, কালকে নিয়ে যাবেন। ভালো গাড়ি আর তুই বলছিস ইঞ্জিন নষ্ট? আমার গাড়ির ইঞ্জিন চুরি করার ধান্দা? তোদের মতো ছোট লোকদের আমি ভালো করেই চিনি। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে অন্য গ্যারেজে নিয়ে যান। এরপর রিদিতা আমাকে তার গাড়ির চাবি দিয়ে আরও কিছু গালাগালি করে চলে গেল। ইচ্ছে করছিল গাড়িটার 12টা বাজিয়ে ফেলি, কিন্তু এখন নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করছি, তাই আর মাথা গরম করলাম না। আমি গাড়ির ইঞ্জিনটা খুলে রেখে এরপর বাসায় চলে আসি। বাসায় এসে খাবার খেয়ে পড়তে শুরু করি, কারণ কিছুদিন পর পরীক্ষা শুরু, তাই আমাকে বেশি করে পড়তে হবে, ভালো রেজাল্ট তো আনতেই হবে। সকালে ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। সেখানে অনিক আর রাকিব আমার জন্য অপেক্ষা করেছে। আমি তাদের সামনে গিয়ে বললাম, কিরে তোদের কি খবর? জাহিদ, তুই কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছিস। আমাদের সাথে ঠিকমতো কথা বলতে চাস না। তোর কি হয়েছে বলতো? তোরা তো জানিস রিদিতা আমার উপর কিরকম অত্যাচার করে, তাই চাই না আমার জন্য তোদের কোনো ক্ষতি হোক। তুই শুধু শুধু আমাদের নিয়ে ভয় পাস। তোর কি মনে হয় আমরা কি গরিব ঘরের ছেলে নাকি ইচ্ছে আমাদের যেভাবে ইচ্ছে সেভাবে নাচাবে? কি বলিস রাকিব, তোর বাবা কি করে? তুই জেকে কোম্পানির নাম শুনেছিস? যে কোম্পানি বর্তমানে গ্লোবালে নাম্বার 1-এ আছে। তো আমার বাবা সেই কোম্পানির ম্যানেজার। আমি একটু হাসলাম মনে মনে, কেননা এই কোম্পানিটাই তো আমার বাবার। আমার মুখে হাসির আভাস দেখে রাকিব আমাকে বলল, তুই হাসছিস কেন? আমি তার কথা শুনে বর্তমানে ফিরে আসলাম। কই না তো, কিছু না। তাহলে হাসলি কেন? আরে না, এমনি ভাবছি তোরা অনেক কোটিপতি রে, তোকে দেখে এখন আমার খুব হিংসা হচ্ছে। ধুর শালা, মজা লস। তুই আমার বন্ধু, আমার যা তোরও তাই। আর আমি কি পানিতে আসলাম নাকি? আমার বাবাও তো জেকে কোম্পানিতে চাকরি করে। সবার বাবা দেখছি জেকে কোম্পানিতে কাজ করে, বাহ ভালো তো। তুই এখন থেকে আর রিদিতাকে দেখে ভয় পাবি না, আমরা তোর সাথে আছি। আচ্ছা দেখা যাবে, আগে কয়েকটা দিন যাক, সময় হলে কে কাকে ভয় পায় সেটা সবাই দেখতে পারবে। আচ্ছা দোস্ত, এখন চল, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। ক্লাসে ঢুকেই সোজা বেঞ্চে বসে পড়লাম। কিন্তু কি হলো এটা, নিচে দিয়ে ভেজা লাগছে কেন? নিচে তাকিয়ে দেখি আমার বেঞ্চে তেল জাতীয় জিনিস আগে থেকে রেখে দিয়েছে, আর তার ফলে আমার প্যান্ট ভিজে গেছে। পাঠক পাঠিকারা আপনারাই বলুন তো এখন আমার কেমনটা লাগে? আমি আশেপাশে তাকিয়ে দেখি রিদিতা মুচকি মুচকি হাসছে। আমার আর বুঝতে বাকি রইল না এটা কার কাজ। কি আর করার, এভাবে বাকিটা ক্লাস শেষ করে দিলাম এক দৌড়ে। আজকে নিজেকে সত্যি আবুল আবুল মনে হচ্ছে। মজা নেওয়ার একটা মাত্রা থাকে, কিন্তু আজকেরটা কি বলবো। সোজা চলে আসলাম বাসায়। বাসায় এসে প্যান্ট পরিবর্তন করে আর একটা প্যান্ট পরে চলে গেলাম গ্যারেজে। সেখানে গিয়ে দেখি রিদিতা এক জায়গাতে বসে আছে। আমাকে দেখে আমার গালে একটা চড় দিয়ে বলল, তুই এতক্ষণ কই ছিলি? সেই কখন থেকে? এখানে বসে আছি, আমার সময়ের দাম নেই নাকি? আমার তো এইবার মাথা গরম হয়ে গেল। একে তো আমার প্যান্টের 12টা বাজিয়ে দিয়েছে, এখন আবার আসতে না আসতেই গালে চড়। তাই আমিও দিলাম রিদিতার গালে একটা না, 2টা না, 3টা চড়। এবার মনে হলো আমার মনটা ফ্রেশ হয়েছে। কি তোর এত বড় সাহস, তুই আমার গালে চড় মারলি? কালকে কলেজে আয়, তারপর তোর মজা দেখাবো। আরে যা যা, তুই পারিস শুধু কলেজটা নিয়ে বড়াই করতে। তুই যদি মেয়ে না হয়ে ছেলে হতি তাহলে এতদিনে তোর হাত পা ভেঙে তোকে হাসপাতালে ভর্তি করিয়ে দিতাম। রিদিতা তো আমার কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছে মনে হয়। এই তুই কে রে?
তুই কি আবুল নাকি অন্য কেউ? তোর কথার সাথে তো চেহারার কোনো মিল পাচ্ছি না আমি আজকে। এতদিন অনেক অত্যাচার মেনে নিয়েছি, কিন্তু আর না। ঠিক আছে, দেখি তুই কিভাবে ভালো থাকিস। এখন আমার গাড়ি ঠিক করে দে, তোকে পরে দেখে নিব। আমিও আর কিছু না বলে গাড়িটা ঠিক করতে শুরু করলাম। নতুন ইঞ্জিন লাগিয়ে আর একটু মেরামত করে গাড়িটা ঠিক করে দিলাম। এরপর রিদিতা তার গাড়ি নিয়ে চলে গেল, আর যাওয়ার আগে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েছিল। রিদিতা চলে যাওয়ার পর আমি রাকিবকে সবকিছু ফোন করে জানিয়ে দিলাম। দোস্ত, তুই কিছু চিন্তা করিস না, আমরা তো আছি। তুই কালকে কলেজে আয়, বাকিটা আমাদের উপর ছেড়ে দে। দোস্ত, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখলাম। রাকিবের সাথে কথা শেষ করে বাসায় চলে আসলাম। মনে মনে ভাবছি, আজকের কাজটা কি আসলে আমি ঠিক করেছি? ধুরবা, কিছু ভালো লাগছে না। এখন এগুলো না ভেবে খাবার খেয়ে পড়ি। অনেক পড়া বাকি আছে, 2 দিন পর তো আবার পরীক্ষা শুরু, তাই অনেক রাত পর্যন্ত পড়লাম। এরপর ঘুমিয়ে পড়লাম। সকালে ফ্রেশ হয়ে কিছু হালকা রান্না করলাম, সেগুলো খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের গেটে পা রাখতেই কলেজের সামনে রিদিতা আর তার বন্ধুরা, তাদের হাতে লাঠি, হকি স্টিক। আমি আশেপাশে তাকিয়ে রাকিব আর অনেককে খুঁজছি। শালারা আজকে আমাকে এভাবে একা রেখে কই চলে গেল? আমি গেটের সামনে ঠাঁয়ে দাঁড়িয়ে আছি। রিদিতা আর তার বন্ধুরা আমার দিকে এগিয়ে আসছে। একজন আমাকে এগিয়ে এসে মারতে যাবে, তখনই পিছন থেকে কারো আওয়াজ শুনে আমরা সামনে থাকা ছেলেটা দাঁড়িয়ে পড়ল। আমি পেছনে তাকিয়ে দেখি পুলিশ। ভাবলাম রিদিতা আবার পুলিশ কেউ জানিয়েছে কি নাকি। এখন তো আমার 2 দিক দিয়ে বিপদ, জলে কুমির, ডাঙায় বাঘ। মনে মনে ভাবছি, জাহিদ, আজকে তুই শেষ। এমন সময় রাকিব আমার সামনে এসে বলল, দোস্ত, ভয় পাস না, পুলিশকে আমি ফোন করে আসতে বলেছি। এখানে কি হচ্ছে এসব? স্যার, এই ছোট লোকের বাচ্চা আমাকে মেরেছে। আপনি তাকে ধরে নিয়ে যান, আর এমনভাবে মারবেন যেন 1 মাস হাসপাতালে ভর্তি হয়ে থাকে। সেটা কি আমি আপনার কাছ থেকে শুনবো? এই মেয়ে, তুমি এই ছেলের সাথে এমন খারাপ ব্যবহার করছো কেন? আমার তোমাদের সবাইকে সন্দেহ হচ্ছে। এরপর যদি আবার এমন কাজ করতে দেখি, তাহলে সবগুলোকে ধরে নিয়ে যাব। এখন সবাই ক্লাসে যাও। পুলিশের কথা শুনে সবাই যে যার মতো সেখান থেকে চলে গেল। এরপর রাকিব পুলিশটাকে উদ্দেশ্য করে বলল, ধন্যবাদ স্যার, সময় মতো এখানে আসবার জন্য। ধন্যবাদের কি আছে, এটা আমাদের কর্তব্য। এরপর আবার সমস্যা করলে আমাকে জানাবে, আমি আবার আসবো। এরপর পুলিশ চলে গেল। ধন্যবাদ দোস্ত, আজকে তোরা না থাকলে এতক্ষণে আমি হয়তো পটল তুলতাম। তোকে আগেই বলেছি, তুই এখান থেকে আর কোনো চিন্তা করবি না, আমরা তোর সাথে আছি। এখন চল ক্লাসে। এরপর আমরা 3 জন বন্ধু মিলে ক্লাসে গেলাম। এদিকে রিদিতা ভাবছে, আবুলকে তো এখন আর অত্যাচার করা যাবে না, নতুন ফন্দি বের করতে হবে। আমাকে চর মেরেছিস তুই, এর শাস্তি তো তোকে পেতেই হবে। হঠাৎ রিদিতার মনে একটা বুদ্ধি আসলো। আবুলটাকে প্রেমের জালে ফাঁসালে কেমন হয়? বুদ্ধিটা খারাপ না, এরপর সময় বুঝে আমার প্রতিশোধটা নেওয়া যাবে। আমি ক্লাসে ঢুকলাম। আমি, অনেক আর রাকিব একসাথে বসে আছি। একটু পর স্যার আসলো আর এসেই বলল, বাইরে নোটিশ বোর্ড দেওয়া আছে, কালকে থেকে পরীক্ষা। রুটিন থেকে পরীক্ষা সময় আর কে কার সাথে পরীক্ষা দিবে সেটা বের করে নিও। এখন সবাই ক্লাসে মনোযোগ দাও। ক্লাস শেষ হতেই রিদিতা আমার সামনে এসে বলল, 10 মিনিট পর কলেজের পেছনে যেতে কথা আছে। আমি তো একটু ভয় পেলাম, আবার নতুন কোনো মারার ফন্দি নাকি? রাকিব বলল, ভয় পাস না, তুই যা কিছু হলে পুলিশকে ফোন দিলেই চলে আসবে। এরপর রিদিতা একটা হাসি দিয়ে চলে গেল। আমরা 3 জন তো অবাক। রাকিব তো আমাকে খোঁচা মেরে বলল, কি রে বন্ধু, বুঝলাম না, তোকে দেখে হাসি দিল মনে হলো, তোর প্রেমে পড়ে গেল নাকি? ধুর, কি যে বলিস না, এই মেয়েকে আমি জীবনও বিশ্বাস করব না, আর প্রেম তো দূরের কথা। আচ্ছা তোরা থাক, আমি গিয়ে দেখে আসি কি বলে। এরপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে কলেজের সামনের দিকে চলে আসলাম। এসে দেখি রিদিতা আগে থেকেই আমার জন্য অপেক্ষা করছে। আমি তার সামনে আসতেই সে আমাকে বলল, সরি জাহিদ, এতদিন আমি তোমার সাথে যা যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও প্লিজ। জানি আমি আমার এই ভুলের কোনো ক্ষমা নেই, তারপরও আমি জানি তুমি আমাকে ক্ষমা করে দিবে, কারণ তোমার মন অনেক ভালো। আমি এতদিন তোমাকে চিনতে ভুল করেছি, এখন বুঝতে পেরেছি যে তোমাকে এভাবে কষ্ট দেওয়া আমার ঠিক হয়নি। আমি রিদিতার মুখে এগুলো শুনে তো আমার হজম হচ্ছে না। এই মেয়ে বলে কি এইসব?
এমন কথা স্বপ্নেও শোনা সম্ভব না। আর আমি দিনে দুপুরে এগুলো শুনছি। হৃদিতা আবার বলতে শুরু করছে, জানি তো আমার কথা বিশ্বাস করতে পারছো না, কিন্তু আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দাও জাহিদ। আপনি ঠিক আছেন তো? এগুলো কি বলছেন? আমি যা বলছি ঠিকই বলছি। এখন তুমি যদি আমায় ক্ষমা না করো তাহলে আমি নিজেকে শেষ করে দিব। এই না না থাক, আপনাকে আর শেষ করতে হবে না, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। হৃদিতা মনে মনে বলছে, ফৈন্নির বাচ্চা, ক্ষমা চাইবো তোর কাছে? এটা তো একটা নাটক। আমি জানি তুমি অনেক ভালো। আচ্ছা একটা কথা বলি। জি বলুন। আপনি করে কেন বলছো? তুমি করে বলো প্লিজ। আমি পারবো না, আমার সমস্যা হয়। প্লিজ একটু চেষ্টা করো, আমি জানি তুমি পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি করেই বলবো। এখন বলেন কি কথা বলবেন। আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। কি? হ্যাঁ, প্লিজ আমার প্রপোজালটা মেনে নাও। আপনার কি মাথা ঠিক আছে? এটা কখনো সম্ভব না। কোথায় আপনি আর কোথায় আমি? আপনাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। তুমি যদি এখন আমাকে ভালো না বাসো তাহলে আমি নিজেকে শেষ করে দিব। তুমি যা খুশি করো, ভালোবাসতে পারবো না। ঠিক আছে, তাহলে এই যে দেখছো বিষের বোতল, এটা খেয়ে আমি এখনই মরে যাচ্ছি। তুমি ভালো থেকো। এটা বলে হৃদিতা বোতল থেকে সবগুলো বিষ খেয়ে ফেলল, এরপর মাটিতে পড়ে গেল। আমি হৃদিতার দিকে তাকিয়ে দেখি তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আমি তাকে কোলে নিয়ে দিলাম এক দৌড়। কলেজে সবসময় একটা অ্যাম্বুলেন্স থাকতো, সেটা বের করে তাকে নিয়ে গেলাম হাসপাতালে। হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারকে ডাকতে লাগলাম। আমার ডাক শুনে নার্স এগিয়ে আসে, হৃদিতাকে একটা টেবিলে শুয়ে নিয়ে গেল অপারেশন থিয়েটারে। অনেকক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। আমি গিয়ে ডাক্তারকে বললাম, হৃদিতার কিছু হয়নি তো? চিন্তার কোনো কারণ নেই, বিপদমুক্ত আছেন, যান গিয়ে দেখে আসতে পারেন। আমি কথাটা শুনে চলে গেলাম ভেতরে। গিয়ে দেখি হৃদিতা শুয়ে আছে। আমি গিয়ে বললাম, আপনি কি পাগল হয়ে গেছেন? যদি আপনার কিছু হয়ে যেত তাহলে কি হতো? আমার যা হবার হতো তাতে তোমার কি? যদি এখনো আমাকে ভালো না বাসো তাহলে আমি এখন আমার বিষ খাবো। আমি আর কিছু না বলে হৃদিতার হাত ধরলাম আর বললাম, ঠিক আছে, আমিও তোমাকে ভালোবাসি, তুমি আর এমন পাগলামি করো না প্লিজ। হৃদিতা তো মনে মনে অনেক খুশি, কারণ তার প্ল্যানটা কাজে দিয়েছে। আসলে বিষ হিসাবে হৃদিতা টমেটো সস দিয়ে বোতল ভরে রেখেছিল, আর সেটাই খেয়ে মুখ থেকে বের করেছিল। আর তাই দেখে আমি রক্ত মনে করেছিলাম। আর হাসপাতালের ডাক্তারকে হৃদিতা আগে থেকে বলে রেখেছিল যে সে আসলেই তাকে নিয়ে যেন এমনভাবেই নাটক করে যায় সবাই, আর আমাকে কিছু না করে দেয়। বোকা আমি, হৃদিতার কোনো প্ল্যানই বুঝলাম না। তাই হৃদিতা মুচকি হাসলো। তুমি হাসছো যে, কি হয়েছে তোমার? এই হাসি সুখের হাসি, তোমাকে কাছে পাওয়ার হাসি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন শুয়ে থাকো। কালকে তো আবার পরীক্ষা শুরু, পরীক্ষা দিতে পারবে তো? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু আমার পাশে সব সময় থেকো, তাহলে আমি ঠিক হয়ে যাব। সত্যিই মেয়েটা অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, মনে মনে ভাবছি আমি। আচ্ছা তুমি এখন ঘুমাও, আমি তাহলে বাসায় গেলাম। আচ্ছা যাও, আর সাবধানে যেও, কালকে কলেজে দেখা হবে। এই বলে হৃদিতা আমার কপালে একটা কিস করলো। আমি তো অবাক, কি হলো এটা? আমি একটু লজ্জা পেলাম। তাকিয়ে দেখি হৃদিতাও লজ্জার নিচের দিকে তাকিয়ে আছে। আমি এরপর হৃদিতাকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। অন্যদিকে হৃদিতা তার মুখ ভালো করে ধুয়ে নিছে, কারণ সে যে আমাকে কিস করেছে ইচ্ছে না থাকা সত্ত্বেও। প্রতিশোধ নেওয়ার জন্য একটা ছোট লোকের বাচ্চাকে আমি কিস করলাম। ইস, ঘৃণায় শরীর চলে যাচ্ছে। যাক, অবশেষে আবুলটাকে আমার জালে ফাঁসাতে পেরেছি। এখন শুধু সময়ের অপেক্ষায়। আমি বাসায় এসে কিছু খাবার খেয়ে চলে গেলাম গ্যারেজে। সেখানে বড় ভাইকে বললাম, ভাইয়া আমার কিছুদিন ছুটি লাগবে, কালকে থেকে আমার পরীক্ষা। বড় ভাই আমাকে বলল, ঠিক আছে, সমস্যা নেই, ভালো করে পরীক্ষা দিস, আর পরীক্ষার পর আবার কাজে চলে আসিস। এই নে তোর আগের মাসের টাকা। আমি টাকা হাতে নিয়ে ভাইয়াকে ধন্যবাদ জানিয়ে রুমে চলে আসলাম। এসে পড়ায় মন দিলাম, অনেক রাত পর্যন্ত পড়লাম। পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। এরপর কখন সকাল হলো বুঝতেই পারলাম না। মোবাইলের অ্যালার্মে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করলাম। এরপর রেডি হয়ে চলে গেলাম কলেজে। আজকে কলেজে যেতে ভাল লাগছে না, কারণ এখন আর হৃদিতার প্যারা নিতে হবে না। আমি তাকে ভালোবাসার জন্য রাজি হইনি। আসল কারণ হচ্ছে তার অত্যাচার থেকে বাঁচতে
তার কথায় রাজি হয়েছি। কথাগুলো ভাবতে ভাবতেই কলেজের সামনে চলে আসলাম। কলেজে আসতেই অনেক আর রাকিবকে দেখলাম। কিরে জাহিদ, তুই কালকে আমাদের না বলে কই চলে গিয়েছিলি? এরপর আমি কালকে যা যা হয়েছিল সব তাদের খুলে বললাম। আমার কথা শুনে তো দুজনই আমার দিকে তাকিয়ে আছে। বলল, দোস্ত, তোর তো কপাল খুলে গেছে। তার মতো এমন সুন্দরী মেয়ে পাওয়ার ভাগ্যের ব্যাপার। এখন বল, ট্রিট কবে দিচ্ছিস? ধুর, আমি আছি প্যারার মধ্যে, আর তোরা বলিস ট্রিট দিতাম। কিসের প্যারা? হৃদিতাকে আমি ঠিকমতো বুঝতে পারছি না। তার মনে কি চলছে আগে আমাকে জানতে হবে, সে কি চায়। এরপর বাকিটা বলবো। দূরে তাকিয়ে দেখি হৃদিতা আমাদের সামনে হেঁটে আসতেছে, আর এসেই আমাকে বলছে, এই তুমি এখানে, আর আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজে বেড়ালাম। এত খোঁজার কি আছে, আমি তো এখানেই আছি, কিছু বলবা? বলবো বলেই তো তোমাকে খুঁজছি। কি বলবা বলো? এখানে বলবো না, পরীক্ষার শেষে বাইরে থেকো, তোমাকে নিয়ে এক জায়গাতে যাব, সেখানে বলবো। এই বলে হৃদিতা চলে গেল। আমার হারামি বন্ধুগুলো এখন আমার খুব জ্বালাচ্ছে। তা আমার একদিনই তো কিছু, কেমনে কি? আরে আমি তো তোদের শুরু থেকে শেষ পর্যন্ত সবই বলেছি, তাহলে এত ভাব নিতেছিস কেন? আচ্ছা রাগিস কেন, চল গিয়ে দেখি রাকিব কোন জায়গাতে সিট পেয়ে পড়েছে। আচ্ছা চল। আমরা কলেজের সামনে থেকে ক্লাসে চলে গেলাম। আমি আমার রোল অনুযায়ী আমার সিট খুঁজছি, একটু পর পেয়েও গেলাম। কিন্তু আমার সাথে যে সিট খালি ছিল সেখানে তাকিয়ে দেখি একটা মেয়ে। মেয়েটা আমার দিকে তাকিয়ে একটা ছোট্ট করে হাসি দিল আর বলল, হাই, আমি নীলা। দাঁড়িয়ে না থেকে নিজের সিটে এসে বসো। আমি মেয়েটির কথা শুনে বাস্তবে ফিরে আসলাম, তাই নিজের সিটে বসে পড়লাম। একটু পর স্যার আসলো আর সবাইকে খাতা আর প্রশ্ন দিয়ে দিল। আমি প্রশ্ন হাতে নিয়ে দেখি মোটামুটি সবই কমন এসেছে, তাই লিখতে শুরু করলাম। আর অন্যদিকে নীলা মেয়েটি তার মতো লিখছে। এই মেয়েকে আমি কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। আসলে আমি কলেজে এসে কোনো মেয়ের দিকে তাকাই না, তাই হয়তো চিনতে পারি নাই। কি হয়েছে আপনার? কোনো সমস্যা? কমন পড়েনি বুঝি? আপনি চাইলে আমার কাছে থেকে সাহায্য নিতে পারেন। আমি তো মেয়েটির কথা শুনে অবাক। এই মেয়ে বলে কি? তাকিয়ে থাকলেই বুঝি আমি কিছু পারি না। কথাগুলো মনে মনে বলছি। জি না, আপনাকে ধন্যবাদ আমাকে বলার জন্য। আর আমার আলহামদুলিল্লাহ সবই কমন এসেছে। এই বলে আবার আমি লিখতে শুরু করলাম। আর অন্যদিকে নীলা তার মতো লিখছে। সবগুলোর উত্তর দেওয়া শেষ করে ক্লাসরুম থেকে বের হয়ে আসলাম। আমার সাথে সাথে নীলাও আমার পেছনে পেছনে আসতে লাগলো। কি ব্যাপার, আপনি আমার পেছনে পেছনে কোথায় যাচ্ছেন? এই যে আপনার কলমটা ভুল করে ফেলে গিয়েছিলেন, সেটাই ফেরত দিতে আসলাম। ও সরি, ভুল করে তাড়াতাড়ি করতে গিয়ে রেখে আসছিলাম। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কি আছে? এর থেকে ভালো হতো যদি ক্যান্টিনে গিয়ে আমার সাথে এক কাপ চা অথবা কফি খেতেন। আজকে তো আর সময় হবে না, অন্য আরেকদিন সময় করে খাবো। আচ্ছা ঠিক আছে। বলেই নীলা চলে গেল। আর আমি চলে গেলাম হৃদিতার সাথে দেখা করতে। কলেজের এক প্রান্তে হৃদিতা বসে ফোনে কার সাথে যেন কথা বলছে। আমি তার সামনে আসতেই সে ফোনটা কেটে দিল। এই, তোমার আসার সময় হলো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। পরীক্ষা শেষ হলো, এরপর আসলাম। আর দেরি করার জন্য সরি। সরি বললে তো হবে না, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তা কি শাস্তি? কান ধরে 1 মিনিট দাঁড়িয়ে থাকো, এটাই হলো তোমার শাস্তি। এইটুকু ভুলের জন্য কান ধরতে হবে? না ধরলে কথা নেই তোমার সাথে। বুঝেছি তুমি আমাকে ভালোবাসো না, যদি ভালোবাসতে তাহলে আমার সব কথা তুমি শুনতে। কথাগুলো বলে হৃদিতা কান্না করে দিল। এখন উপায় না পেয়ে কান ধরে দাঁড়িয়ে আছি। এদিকে হৃদিতা মনে মনে হাসছে। এভাবেই তোকে অল্প অল্প করে শাস্তি দিব, আমাকে চর মারার শাস্তি তোকে তিলে তিলে বুঝিয়ে দেব। 1 মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকার পর হাত ছেড়ে দিলাম। ভাগ্যিস কেউ ছিল না এই সময় এই দিকে, তা না হলে আমার অবস্থা কি যে হতো। এখন তো খুশি তুমি? খুব খুশি, আমার জানুটা আমাকে সত্যি অনেক ভালোবাসে। তাহলে এখন আমি চলে যাই। কই যাবে? তোমাকে না বলেছি আজকে ঘুরতে যাব? এখন চলো আমার সাথে। হৃদিতার সাথে যেতে লাগলাম। হৃদিতা তার গাড়ির সামনে এসে আমাকে বলল গাড়িতে গিয়ে উঠতে। আমি বললাম তোমার সমস্যা হবে না? ওই আগের কথা বাদ, এখন তুমি আমার কলিজা, তাই তুমি গাড়িতে না উঠলে কে উঠবে শুনি? আর কোনো কথা না বলে উঠে পড়ো।
আমি আর কোনো কথা না বলে গাড়িতে গিয়ে বসলাম। রিদিতা আমার পাশে বসলো আর আমার হাতে হাত রাখলো। কই যাবে? সামনেই একটা পার্ক আছে, আমরা সেখানেই যাব। এরপর গাড়ি পার্কের সামনে থামালো। আমরা গাড়ি থেকে নেমে পার্কের ভিতরে গেলাম। অনেকক্ষণ ধরে হাঁটছি আর টুকটাক কথা বলছি। রিদিতা আমায় বলল, এই যাও তো, বাদাম নিয়ে আসো। আমি গিয়ে 20 টাকার বাদাম নিয়ে রিদিতার কাছে আসলাম। এরপর রিদিতা বসে পড়ল আর আমাকেও বসে পড়তে বলল। আমিও বসে পড়লাম। রিদিতা আমাকে বলল বাদামের খোসাগুলো ছুলে দিতে। আমি একটু একটু করে সবগুলোর খোসা বের করে রিদিতার সামনে রাখলাম। রিদিতা আমাকে তার কোলে মাথা রাখতে বলল। আমিও তার কোলে মাথা রাখলাম। সে একটা বাদাম নিচ্ছে, খাচ্ছে, আর একটা আমাকে খাইয়ে দিচ্ছে। পাঠক প্লাস পাঠিকারা আবার বাদাম চেয়ে লজ্জা দিয়েন না কিন্তু। আমি যত দেখছি রিদিতাকে তত অবাক হচ্ছি। আসলে কি রিদিতা আমায় সত্যিকারের অর্থে ভালোবাসে? আর অন্যদিকে রিদিতা ভাবছে, ইচ্ছে করছে আবুলটাকে পানিতে ফেলে দেই, আর না হয় গলা টিপে মেরে ফেলি। ইস, বাসায় গিয়ে পাক্কা 2 ঘন্টা গোসল করতে হবে। এরপর আমরা দুজন দুজনের চিন্তা থেকে বের হয়ে একে অন্যজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। কি ভাবছো? তেমন কিছু না, ভাবছি তুমি বাহির থেকে যেমনই হও না কেন, ভেতর থেকে তুমি অনেক ভালো। রিদিতা মনে মনে ভাবছে। আমি ভালো না খারাপ সেটা সময় হলেই জানতে পারবি। তাই বুঝি? এখন চলো, অনেক সময় হয়েছে, এবার বাসায় যাওয়া যাক। চলো। তারপর সেখান থেকে যে যার মতো বাসায় চলে আসলাম। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। পরীক্ষাও সবগুলো শেষ। ভালোভাবেই পরীক্ষা দিয়েছি। আশা করি একটা ভালো মার্কস পাবো। অন্যদিকে রিদিতার সাথেও অনেক ঘুরলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম, কিন্তু তার প্রতি আমার কোনো ফিলিংস কাজ করছে না। এর মধ্যে অনেকবার হাত ধরা আর কোলে মাথা রাখা, এমনকি পরীক্ষার শেষ দিন রিদিতা আমায় কিস করেছিল। এরপরও তার প্রতি আমার কোনো ফিলিংস কাজ করছে না। কথাগুলো মনে মনে ভাবছি। নীলা আমার সামনে এসে হাজির হলো। কি ব্যাপার মিস্টার, কি ভাবছেন এত? আমি চুপ করে অতল সমুদ্রে ভেবেই যাচ্ছি। তা দেখে নীলা আমায় হাত দিয়ে ধাক্কা দিল। এবার আমার হুঁশ ফিরে আসলো। আমি হুড়মুড়িয়ে তাকিয়ে দেখি নীলা আমার সামনে। কি ব্যাপার, আপনি এখানে কখন আসলেন? সেই কখন থেকে আপনাকে ডেকেই যাচ্ছে, আপনার তো কোনো পাত্তাই নেই। তা এত কি ভাবছেন মিস্টার? এমনি কিছু না। তা আপনার কি খবর? আমার খবর নিয়ে আর কি করবেন, আমাকে তো আপনি... কথাটা বলেই নীলা চুপ হয়ে গেল। কি হলো, চুপ করে গেলেন যে? না, তেমন কিছু না। আচ্ছা চলুন, ক্যান্টিনে গিয়ে 1 কাপ কফি খেয়ে আসি, যদি আপনার সময় হয় তো। আমার আজকে কোনো কিছু নেই এখন, তাই আপনার সাথে 1 কাপ কফি খাওয়াই যায়। এরপর আমরা চলে গেলাম ক্যান্টিনে। নীলা আমার আর তার জন্য 2টা কফি অর্ডার করলো। আর একটু পর কফি চলেও আসলো। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? কেউ নেই। মানে? কেউ নেই মানে কেউ নেই। কোথায় আছেন তাহলে? জানি না। আপনি কি আমার কথায় রাগ করেছেন? না, তেমন কিছু না। আসলে আমি আমার অতীতগুলো মনে করতে চাই না, তাই এসব কথা থাক, অন্য আরেকদিন বলবো। আচ্ছা ঠিক আছে, তবে আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা? আপনি কি জানেন রিদিতা আপনাকে নিয়ে গেম খেলছে? মানে? মানে হলো সে আপনার সাথে মিথ্যা ভালোবাসার নাটক করছে। সেটা আপনি কিভাবে জানলেন? কারণ আমি তার বান্ধবী ছিলাম এক সময়, কিন্তু এখন আর নেই। আপনাকে কষ্ট দেওয়ার জন্যই সে এগুলো করছে, আরও অনেক কিছু করতে যাবে সামনে দিয়ে। তা আমাকে আপনি এগুলো কেন বলছেন? কারণ আমি জানি আপনি অনেক ভালো, আর আপনাকে এভাবে কষ্ট পেতে দেখলে আমার ভালো লাগবে না। আমি আপনাকে অনেক আগে থেকে ফলো করেছি। আপনি সবার মতো না, একদম আলাদা। আপনার মধ্যে কোনো 6-9 নেই। আপনি প্লিজ রিদিতার থেকে সাবধানে থাকবেন। আর আমি যে এগুলো আপনাকে বলেছি, এই কথাটা রিদিতাকে বলবেন না। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনি আমার অনেক বড় উপকার করলেন, আর আপনার কথা আমি বলে দিব, এই কথা ভাবলেন কিভাবে? যাই হোক, আসলে আমিও রিদিতাকে ভালোবাসি না। সত্যি বলতে তার কাছ থেকে একটু শান্তি পেতে তার সাথে তাল মিলিয়ে যাচ্ছি। আমার ইচ্ছে হলো যেভাবেই হোক কলেজ লাইফটা শেষ করা। ও আচ্ছা, আপনি সত্যি রিদিতাকে ভালোবাসেন না? জি না,
নীলাকে দেখলাম সে অনেক খুশি হয়েছে বলে মনে হচ্ছে। তাই আমি বললাম, কি হলো আপনার আবার, আপনি হাসছেন যে? সেটা আপনি যদি বুঝতে পারতেন তাহলে তো অনেক ভালো হতো। আপনি আসলেই একটা আবল। এই কথা বলে নীলা দৌড়ে চলে গেল। আমিও নীলার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। আমি নাকি আবুল, আমি যে কি সেটা যদি আপনি জানতেন তাহলে তো হয়েই যেত। তবে একটা কথা ভাবছি নীলার ব্যাপারে, আর আমি যা ভাবছি আমার পাঠক পাঠিকারাও কি তাই ভাবছেন? এরপর আমিও আর এখানে না দাঁড়িয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রান্না করে খাবার খেলাম। কলেজে কয়েকদিনের জন্য ছুটি দিয়েছে পরীক্ষার জন্য, তাই এই কয়েকদিন একটু ভালোভাবে নিজেকে মানিয়ে নিতে হবে। শুয়ে শুয়ে এগুলো ভাবছি। যখনই ঘুম চলে আসবে ঠিক তখনই মোবাইলটা বেজে উঠল। এই সময় আবার কে ফোন দিল? মোবাইল স্ক্রিনে তাকিয়ে দেখি অচেনা নাম্বার থেকে কে যেন ফোন দিচ্ছে। ভাবছি ফোনটা কি ধরবো নাকি কেটে দিব, কিভাবে যেন ফোনটা ধরলাম। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে একটা মেয়ে কণ্ঠ। আমি? আমিটা কে? আরে আমাকে চিনতে পারবেন না, আমি নীলা। আপনি? তা আপনি আমার নাম্বার কিভাবে পেলেন? সেটা বলা যাবে না। এই কথা বাদ দিয়ে বলুন কি করছেন এখন? না, আপনাকে বলতেই হবে আমার নাম্বার কিভাবে পেলেন। আমি তো আমার নাম্বার আমার পরিচিত মানুষ ছাড়া আর কাউকেই দেই নাই। রাকিব ভাইয়া দিয়েছে। প্রথমে দিতে রাজি হয় নাই, পরে অনেক কষ্টে নিয়েছি। তা এত কষ্ট করে আমার নাম্বার নেওয়ার কি আছে শুনি? সেটা আপনাকে জানতে হবে না। এখন বলেন কি করছেন আপনি? এই তো ঘুমের দেশে যেতে চেয়েছিলাম, কিন্তু আপনি এসে আমার পথে বাধা দিয়ে আসলেন। সরি, আমি বুঝতে পারিনি। আপনি এখন ঘুমিয়ে পড়বেন। আচ্ছা, সরি বলতে হবে না। তা কিছু বলবেন? বলছিলাম যে কলেজ তো কিছুদিন বন্ধ থাকবে, তাই যদি আপনি কালকে ফ্রি থাকেন তাহলে আপনাকে নিয়ে একটু বাইরে ঘুরতে বের হতাম। তা আমার মতো আবুলকে নিয়ে কি ঘুরতে গেলে আপনার সমস্যা হবে না? আমি হৃদিতার মতো না, বুঝলেন? তাহলে আপনি কার মতো? আমি আমার মতো। আচ্ছা ঠিক আছে, যদি সময় পাই তাহলে কালকে জানিয়ে দিব। এখন বাই, আমি ঘুমাবো। আসলেই আপনি একটা... কথাটা শেষ না করে নীলা ফোন কেটে দিল। বাকি কথাটা আমি জানি, আর সেটা হলো আমি একটা আবুল। আবুল হিসাবে দেখেছি আমার বেশ সুনাম। একটা জিনিস ভেবে দেখলাম, নীলার সাথে কথা বলতে আমার খারাপ লাগে না, যেমনটা হৃদিতার সাথে কথা বলতে গেলে হতো। নীলা যখন আমাকে তার হাত দিয়ে স্পর্শ করছিল তখন মনের মধ্যে একটা কারেন্টের মতো ঝটকা লেগেছিল। আর নীলা দেখতেও তো খারাপ না, বেশ ভালো, ভদ্র, অহংকার নেই মনের মধ্যে। এমন একজনকেই তো আমি আমার জীবনে খুঁজেছি। আচ্ছা, নীলাকে কি কালকে বলে দেখব সে আমাকে ভালোবাসে কিনা? ওকে, কালকে ঘুরতে যাওয়ার সময় ওকে ফাঁকে বলে দেখব। এখন ঘুমাই। ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গিয়েছে। উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করলাম। ফোন চেয়ে দেখি কালকের নাম্বার থেকে 20টা মিস কল এসেছে, তাই কল ব্যাক করলাম ওপার থেকে। এই এত সময় কি করেছিলেন শুনি? এই তো ঘুম থেকে উঠলাম, রান্না করলাম, এখন নাস্তা করছি। আহারে, বেচারের কি কষ্ট। তা একটা বিয়ে করলেই তো পারেন। আমার মতো আবুলকে কোন মেয়ে বিয়ে করবে শুনি? আপনি একটু ভালো করে তাকিয়ে দেখেন, তাহলেই দেখতে পারবেন। কই, নেই তো। ধুর, আপনি আসলে একটা... আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি নাস্তা করে বের হন। আমি কিন্তু রেডি হয়ে বসে আছি আপনার জন্য। ওকে, আমি বের হচ্ছি। তা কোথায় আসবো? আমি আপনাকে মোবাইলে মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, দেখে নিন। ওকে। এরপর নীলা ফোন কেটে দিল। আর একটু পর একটা মেসেজ আসলো, তাতে একটা ঠিকানার নাম দেওয়া আছে। আমি চিনি সেটা, তাই নাস্তা শেষ করে বাসা থেকে বের হয়ে সেখানে গেলাম। প্রায় 30 মিনিট পর সেখানে চলে আসলাম। গিয়ে দেখি নীলা একটা নীল শাড়ি পরে এক জায়গাতে দাঁড়িয়ে আছে। আমি তার সামনে গিয়ে দেখলাম, আমি তো নীলার দিক থেকে চোখ নামাতে পারছি না, এত সুন্দর লাগছে আজকে নীলার শাড়ি পরায়। কি হলো মিস্টার, এভাবে কি দেখছেন? আমি ওভাবেই তাকিয়ে আছি। এই যে। এইবার নীলা আমার মাথায় হাত দিয়ে একটু ঝাঁকালো। আমি হুঁশ ফিরে পেয়ে নীলার দিকে তাকালাম আমতা আমতা করে। কি বলুন? শুনছি। নীলা আমার কাণ্ড দেখে হাসতে লাগলো, আমিও হেসে দিলাম। হয়েছে, আর হাসতে হবে না। তা এভাবে আমার দিকে তাকিয়েছিলেন কেন? সত্যি আপনাকে অনেক সুন্দর লাগছে আজকে।
শাড়িতে যে আপনাকে এত সুন্দর লাগবে সেটা আমার আগে জানা ছিল না। নীলাকে দেখলাম একটু লজ্জা পেয়েছে। থাক, আর পাম দিতে হবে না। এখন চলুন পার্কেতে ভিতরে যাই। আচ্ছা চলুন। এরপর নীলার সাথে ভেতরে ঢুকে পড়তে লাগলাম। এক জায়গাতে এসে নীলা বলল, এই চলুন তো, ফুচকার দোকান দেখতে পাচ্ছি, আসেন ফুচকা খাবো। আমি তো ফুচকা খাই না। আমি বলেছি তো আপনাকে খেতে হবে। এরপর আমি আর কিছু বললাম না। দোকানদারকে বললাম, মামা 2 প্লেট ফুচকা বানিয়ে দিতে। এরপর মামা 2 প্লেট ফুচকা দিল। নীলা ফুচকার প্লেট হাতে পেয়ে খেতে শুরু করেছে। মেয়েরা যে এত ফুচকা কিভাবে খেতে পারে সেটা আমার জানা নেই। নীলা আমার দিকে তাকিয়ে বলল, তো কি হলো, আপনি খাচ্ছেন না কেন? এমনি ভালো লাগছে না। এরপর নীলা আমাকে বলল হাঁ করতে। আমি হাঁ করতেই নীলা আমার মুখে একটা ফুচকা দিয়ে বলল, এখন খান। আমি ফুচকাটা খেয়ে আবার নীলার দিকে তাকিয়ে আছি। তাই দেখে নীলা হয়তো বুঝে গিয়েছে যে আমাকে খাইয়ে দিতে হবে। তাই নীলা খাওয়া বন্ধ করে আমাকে একটার পর একটা ফুচকা খাইয়ে দিতে লাগলো। জীবনে কখনো ফুচকা খাইনি, কিন্তু এখন মনে হচ্ছে দুনিয়ার সব ফুচকা আমাকে আজকে খাইয়ে দিলেও হয়তো আমার পেট ভরবে না। প্লেটে ফুচকা সব শেষ। নীলা আমাকে বলছে, কি মিস্টার, আপনি না ফুচকা খান না? তাহলে এগুলো সব কে খেলো? আমি আর কিছু বলতে পারলাম না, চুপ করে আছি। কি বলবো, আমি সত্যি তো কখনো ফুচকা খাইনি, আর আজকে 1 প্লেট খেয়ে ফেললাম। নীলা আবার বলল, আচ্ছা চলুন এখন ওই দিকেটাই যাওয়া যাক। আমিও হ্যাঁসূচক জবাব দিলাম। এরপর দুজনে হাঁটছি পাশাপাশি হয়ে। একটু পর আমি নীলাকে বললাম, আচ্ছা নীলা, একটা কথা বলবো? বলেন, কি কথা বলবেন? আপনার মুখ থেকে কিছু একটা শুনবার জন্যই তো অপেক্ষা করছি। আচ্ছা, আপনি কি কাউকে পছন্দ করেন? হঠাৎ এমন প্রশ্ন করলেন যে? না, এমনি মনে হলো তাই বললাম। ও আচ্ছা, আসলে আমি একজনকে অনেক ভালোবাসি। সেই কলেজের প্রথম দিন থেকেই যখন তাকে দেখেছিলাম, ঠিক তখন থেকেই। সে সবার থেকে একদম আলাদা। গরিব ঘরের ছেলে হলেও তাকে আমি অনেক ভালোবাসি। আমার বুঝতে বাকি রইল না যে নীলা কার কথা বলছে। তারপরেও তাকে বললাম, সেই ছেলেটার নাম কি বলা যাবে? এত সহজ করে বললাম, এরপরেও আপনাকে তার নাম বলে দিতে হবে? আপনি সত্যি একটা আবল। যান, আপনার সাথে কোনো কথা নেই। এই বলে নীলা চলে যেতে চাইল। আমি পেছন থেকে নীলার একটা হাত ধরে ফেললাম। নীলা দাঁড়িয়ে গেল। কি হয়েছে আপনার? আপনি আমাকে ধরলেন যে? তা এভাবে চলে যাবেন নাকি সেই ছেলেটার মনের কথাটাও একটু শুনবেন? জি বলুন। ভালোবাসি। এভাবে না, সুন্দর করে প্রপোজ করেন। তুমি হাসতে পারলে আমিও হাসতে পারবো, তুমি কাঁদতে পারলে আমিও কাঁদতে পারবো, তুমি ভালোবাসতে পারলে আমিও ভালোবাসতে পারবো, শুধু পারবো না তোমাকে ভুলে যেতে। আই লাভ ইউ। এরপর নীলা আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে শুরু করলো। কখনো আমাকে ছেড়ে চলে যাবেন না তো? জীবন থাকতে আপনাকে ভুলতে পারবো না, কিন্তু মরে গেলে তার কথা বলতে পারবো না। অনেক হয়েছে, আপনি করে বলা, এখন থেকে তুমি করে বলো। আচ্ছা ঠিক আছে। এরপর নীলা যা করলো তাতে তো আমি বাকরুদ্ধ, কারণ নীলা আমাকে কিস করেছে। প্রায় 5 মিনিট পর আমাকে ছেড়েছে। এভাবে কেউ কিস করে? আর একটু হলে তো আমি পটল তুলতাম। হয়েছে, তোমাকে আর পটল তুলতে হবে না। এখন চলো, অনেক বেলা হয়েছে। বাসায় আমার জন্য সবাই চিন্তা করবে। আচ্ছা চলো তাহলে। এরপর নীলাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আমিও গ্যারেজে চলে আসলাম। গ্যারেজে ঢুকতেই একটা গাড়ির দিকে আমার চোখ পড়ল। গাড়িটাকে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। এটা রোলস রয়েলস ব্ল্যাক এডিশন গাড়ি। গাড়ির ভেতর থেকে একজন নামলো। লোকটাকে দেখেই তো লোকটা আর কেউ নয়, তিনি আমার বাবা। বাবাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। বাবা এখানে কিভাবে আসলো? আমার খবর কিভাবে পেল? কথাগুলো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। একটু পর বাবা আমার সামনে আসলো। আমি এখানে কাজ করি। মানে তুই কাজ করছিস? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? আমার তো বিশ্বাস হচ্ছে না আমার ছেলে কাজ করছে। দেখেন, আমি আপনার সাথে কোনো প্রকার কথার মধ্যে জড়াতে চাই না। আপনি এখানে কেন আসলেন সেটা বলেন, আমি খুশি হতাম। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার গাড়ির টায়ারে কিছু লেগে হয়তো
লিক হয়ে গিয়েছে, তাই ওই গ্যারেজে আসলাম। এখন এসে যে তোকে এভাবে সামনে দেখতে পারবো কখনো সেটা ভাবতে পারিনি। ওকে, আপনি একটু ভিতরে গিয়ে বসুন, আমি ঠিক করে দিচ্ছি। রাশেদ চৌধুরী তার ছেলের কাজ করা দেখছেন আর ভাবছেন এটাই কি তার ছেলে, সেই জাহিদ, যে জাহিদকে তিনি চিনত নাকি ভুল দেখছে। কথাগুলো ভাবতে ভাবতে দেখেন ওনার সামনে জাহিদ দাঁড়িয়ে আছে। এই যে নিন, আপনার গাড়ি ঠিক হয়ে গিয়েছে। জাহিদ বাবা, তুই আর এভাবে থাকিস না, চল বাসায়। আমি তোর এই কষ্ট বাবা হিসেবে দেখতে পারবো না। আগে যা হয়েছে তা ভুলে যা, আবার নতুন করে সব ঠিক করে নিস। না বাবা, তার হবে না। আমি যেহেতু আপনাকে কথা দিয়েছি ভালো হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আপনার কাছে আসব, সুতরাং এর আগে আর বাসায় যাব না। আপনি প্লিজ চলে যান। আমার কথা না হয় বাদ দিলাম, তোর মায়ের কথা একটু ভেবে দেখ। তোর মা তোকে না দেখতে পেয়ে কিভাবে যে দিন পার করছে সেটা তুই নিজে চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবি না। বললাম তো, আমি যতদিন না নিজের মতো করে সবকিছু ঠিক করতে পারবো সেই পর্যন্ত বাসায় পা রাখবো না। জাহিদ, আমি সেদিন হয়তো তোর সাথে অনেক খারাপ আচরণ করছি, কিন্তু তুই চলে যাওয়ার পর তোকে আমি আর তোর মা অনেক জায়গায় খুঁজছি, কিন্তু কোথাও তোকে পাইনি। আজ তোকে এতটা কাছে পেয়ে বলছি চলে যেতাম। আমার এত অর্থ সম্পদ কার জন্য করছি? আপনার কথা শেষ হলে আপনি আসতে পারেন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে তুই এটিএম কার্ডটা সাথে রাখ, যখন দরকার পড়বে খরচ করিস, কিন্তু তারপরও এসব কাজ করিস না। আমার আপনার টাকার কোনো প্রয়োজন নেই। এভাবে কষ্ট করে টাকা উপার্জন করে যে শান্তি পাবো, আপনার সেই টাকায় তেমন শান্তি পাবো না। বাহ, খুব বড় হয়ে গেছিস দেখছি, খুশি হলাম তোর এমন কথা শুনে। আজকে আমার অনেক গর্ব হচ্ছে তোকে নিয়ে, কিন্তু তুই এই কার্ডটা রাখ। বাবা হিসেবে আমি তোকে রিকোয়েস্ট করছি। আমি আর বাবার কথার অবাধ্য হতে পারলাম না, তাই অনিচ্ছা সত্ত্বেও নিলাম। এরপর বাবা আমাকে বলল, ভালো থাকিস, আর কোনো সমস্যা হলে আমাকে বলিস। আর তোর মার কথা যদি একটু মনে পড়ে তাহলে বাসায় এসে দেখা করে যাস। এই বলে বাবা চলে গেলেন। আমি বাবার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। ঠিক তখনই দেখলাম আমার সামনে অনিক আর রাকিব দাঁড়িয়ে আছে। কি রে, তোরা এখানে কখন আসলি? এই তো, তোর বাবা চলে যাওয়ার অনেক আগে। মানে তোরা সব শুনে ফেলেছিস? আমরা সব শুনেছি। এখন বল, তুই আমাদের কেন এতদিন তোর আসল পরিচয় গোপন করেছিস? তোর বাবাকে তো আমরা চিনি, জেকে কোম্পানি তো তোদেরই। তুই এত বড় কোটিপতি ছেলে হয়ে এভাবে নিজেকে গোপন করে রাখার কারণ কি বল? যেহেতু তোরা আমার কথা জেনে গিয়েছিস, তাহলে তোদেরকে আমার অতীতটাকে জানিয়ে দেই। বল। তাহলে শোন, পাঠক প্লাস পাঠিকারা, আপনারাও চলেন জাহিদ চৌধুরীর অতীত সম্পর্কে জেনে আসি। ফ্ল্যাশব্যাক। আমি ছিলাম কোটিপতি বাবা মায়ের একমাত্র সন্তান। আমাদের তো আর কোনো কিছুর কমতি নেই, তাই আমার যখন যা মন চাইতো তাই করতাম। আমি আগে যে কলেজে ছিলাম সেই কলেজে সবাই আমাকে ভয় পেত, কারণ আমার রাগ অনেক বেশি। কোনো একটা ছোট্টখাট্ট জিনিসকেই আমি ছাড় দিতাম না। ঝগড়া ছিল আমার প্রতিদিনের সঙ্গী। নেশা প্লাস জুয়া খেলা প্লাস নাইট ক্লাবে যাওয়া, এগুলো ছিল আমার প্রতিদিনের কাজ। আমার সাথে সবসময় 20 থেকে 30 জন পোলাপাইন থাকতো। আমি এক গাড়ি এক সপ্তাহের বেশি ব্যবহার করতাম না। আমার সব থেকে বেশি যত্ন আমি নিতাম আমার চুলের। কত টাকা খরচ করেছি আমার চুলের স্টাইলের জন্য তার শেষ নেই। জিম করে নিজেকে সবার থেকে আলাদা করার জন্য সব সময় প্রাধান্য দিতাম। আর নিজের পছন্দের নামি দামি সব ব্র্যান্ডের জামা কাপড় আর জুতার তো কোনো কমতি ছিল না। প্রতিদিন আমার এসব কর্মকাণ্ড বাবার কানে যেত, কিন্তু বাবা কাজে ব্যস্ত থাকায় আমাকে তেমন একটা বলার সময় পেত না। এভাবে একদিন নাইট ক্লাব থেকে ড্রিঙ্কস করে বাসায় গেলাম এবং কলিং বেল চাপতেই দরজার সামনে বাবাকে দেখতে পেলাম। আমার তখন হুঁশ তেমনটা ছিল না, নেশার ঘরে ছিলাম। আমি জানতাম বাবা দেশের বাইরে আছে, কিন্তু আজকে যে বাসায় থাকবে তা আমার জানা ছিল না। বাবা এগুলো একদম পছন্দ করতেন না, তাই আমার এমন অবস্থা দেখে আমাকে 2 থেকে 3টা চড় দিলেন।
চর খাওয়ার পর আমার হুঁশ ফিরে আসলো, আর তাকিয়ে দেখি বাবা আমার সামনে। এরপর বাবা বলল, বেরিয়ে যা আমার বাসা থেকে। তোর মতো এমন নেশাখোর ছেলে আমার দরকার নেই। যেদিন ভালো হতে পারবি সেদিন এই বাসায় পা দিবি, এর আগে না। আমিও বাবাকে বলেছিলাম, ঠিক আছে, যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো আর ভালো হতে পারবো সেই দিনই আমি ফিরে আসবো, এর আগে না। এরপর কথাগুলো বলেই আমি সেখান থেকে রাগ করে চলে এসেছিলাম। অনেক বন্ধুর সাথে দেখা করলাম, সবাই আমাকে কোনো সাহায্য করলো না। তখন বুঝতে পারলাম আসলে তারা সবাই আমাকে না, আমার টাকার জন্য আমার সাথে সময় দিয়েছিল। তাই আমি আমার সব ভুল বুঝতে পারি। এরপর ঠিক করলাম নিজেই নিজের কেরিয়ার গড়ব। তাই এখানে চলে আসলাম, আর একটা বাসা ভাড়া নিয়ে চলতে শুরু করলাম, কিন্তু আগের মতো করে না। অনেকটা খ্যাত ছেলে হিসাবে নিজেকে সবসময় সবার কাছে পরিচয় দিতাম। এরপর তো বাকিটা তোদের জানাই আছে। এতক্ষণ ধরে অনেক আর রাকিব আমার সব কথাগুলো মন দিয়ে শুনছিল। এরপর রাকিব বলে উঠল, সবই বুঝলাম, কিন্তু একটা কথা বুঝলাম না। কোন কথা বুঝলি না? তোর বাবা তো তোকে নিয়ে যেতে চেয়েছিল, তুই গেলি না কেন? আমার এখনো যাওয়ার সময় হয়নি, যেদিন যাওয়ার সময় হবে সেই দিন যাব। আরে বেটা, রাগ করে না থেকে একবার বাসায় গিয়ে ঘুরে আয়, দেখবি অনেক ভালো লাগবে। আমার কাছে তোর বাবার নাম্বার আছে, আমি ফোন দিব। না, তোকে আমি ফোন করতে বলেছি নাকি? প্লিজ তোরা আমাকে জোর করিস না। এখন আমি বাসায় গেলে হয়তো আমার এই ভালো জীবনটাকে হারিয়ে ফেলতে পারি, কারণ টাকা মানুষকে ভালো থেকে খারাপ বানাতে 1 সেকেন্ডও দেরি করে না। আমি এখন যেমন আছি তেমনই ভালো আছি। আগে কলেজ লাইফটা শেষ করি, এরপর ভাবা যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন চলে যাচ্ছি। কালকে তো কলেজ খুলবে, তাহলে সেখানে দেখা হবে। আচ্ছা যা তাহলে। অনেক আর রাকিবকে বিদায় দিয়ে আমিও বাসায় চলে আসলাম। মনটা খারাপ হয়ে গিয়েছে আম্মুর জন্য। আমি জানি আম্মু আমার জন্য অনেক কষ্ট পাচ্ছে। আর তো কিছুদিন কলেজ লাইফ শেষ হলেই বাসায় যাব। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। ঘুম ভাঙলো সকালে, উঠে দেখি 7টা বাজে। ফ্রেশ হয়ে নাস্তা করলাম, এরপর রেডি হয়ে কলেজে চলে গেলাম। নীলা এরই মধ্যে কয়েকবার ফোন দিয়েছে। পাগলিটা এই কয়দিনে আমার মনের অনেকটা জুড়ে দখল করে নিয়েছে। সব সময় শুধু তাকে নিয়েই ভাবতে ইচ্ছে হয়। পাগলিটাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছি আমি কলেজের সামনে চলে এসেছি। কলেজের আশেপাশে রিদিতাকে দেখতে পাচ্ছি না। যেখানে থাকার থাকুক, গিয়ে আমার কি? আমি জানি সে হয়তো আবারও কোনো প্ল্যান করছে আমাকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু এখন আর তার মায়ের জালে আমাকে জড়াতে পারবে না। কথাগুলো ভাবতে ভাবতে নীরার সাথে দেখা হয়ে গেল। এই তোমার আসার সময় হলো? সরি, নাস্তা করে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। তা আমাকে বউ করে নিয়ে গেলেই তো পারো, তাহলে আর তোমার এত কষ্ট করা লাগবে না। কলেজ থেকে পাস করে বের হই, এরপর তোমাকে বিয়ে করে আমার বউ হিসাবে রেখে দিব যত্ন সহকারে। হয়েছে, আর আলু মারতে হবে না। এখন চলো ক্লাসে, আজকে পরীক্ষার রেজাল্ট দিবে। আচ্ছা চলো। এই বলে আমরা ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম। ক্লাসে আমি চলে গেলাম অনেক আর রাকিবের কাছে। এরপর তাদের সাথে একটু আড্ডা দিলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে প্রবেশ করলো আর বলল, প্রতিবার কলেজে সবসময় পরীক্ষায় রিদিতা প্রথম স্থান থাকতো, কিন্তু এইবার প্রথম স্থান অন্যজন দখল করেছে। আমরা সবাই স্যারের কথা শুনে অবাক হলাম। সবাই ভাবতে লাগলো কে হতে পারে। একটু পর স্যার বলল, এইবার প্রথম স্থান আছে জাহিদ। স্যারের কথা শুনে আমি তো রীতিমতো অবাক। শুধু কি আমি অবাক, নাকি ক্লাসের সবাই অবাক? সব থেকে বেশি অবাক হয়েছে বলে মনে হচ্ছে রিদিতাকে, কারণ সে ভাবতেও পারেনি হয়তো তার অবস্থান আমি এভাবে কেড়ে নিব। রিদিতার দিকে তাকাতেই তার মুখটা দেখার মতো ছিল। স্যার আমাকে অভিনন্দন জানিয়ে বলল, আমি জানতাম তুমি ভালো কিছু একটা করবে, আর সেটা হলো এভাবে এগিয়ে যাও। এরপর সবাই ক্লাসের হাততালি দিল। অন্যদিকে রিদিতা জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার মতো অবস্থা। এটা কিভাবে সম্ভব? শেষ পর্যন্ত আবুল আমার থেকে উপরে চলে গেল। না, এটা কখনো মেনে নেওয়া যাবে না। তাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। রিদিতাকে দেখলাম আমার সামনে এগিয়ে আসছে। কংগ্রেস জাহিদ, প্রথম স্থানে আসার জন্য। তোমাকেও ধন্যবাদ। তা এই উপলক্ষে আজকে রাতে একটা পার্টির আয়োজন করব, তুমি সেখানে আসবে। ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো। রিদিতা মনে মনে ভাবছে।
তুই শুধু একবার রায়, এরপর বাকিটা আমি দেখে নিব। আচ্ছা ঠিক আছে, রাত 10টায় চলে আসবে, আমি ঠিকানা তোমাকে মেসেজে পাঠাই দিব। এরপর রিদিতা চলে গেল। অন্যরাও আমাকে অভিনন্দন জানাচ্ছে। নীলাকে দেখছিলাম আমাকে একটা ফ্লাইং কিস করলো। আমিও সেটা সবার আড়ালে হাতে নিয়ে পকেটে রেখে দিলাম। এটা দেখে নীলা হেসে দিল। এভাবে ক্লাস শেষ করে কলেজ থেকে একে একে অনিক, রাকিব আর নীলার সাথে কথা বলে সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। অন্যদিকে রিদিতা তার বন্ধুদের সাথে প্ল্যান করছে কিভাবে আমাকে শাস্তি দেওয়া যায়। রিদিতা তার বন্ধুদের সব বুঝিয়ে দিচ্ছে। আর এদিকে আমি রাত 9টায় রিদিতার দেওয়া ঠিকানায় চলে আসলাম। এসেই দেখি রিদিতার ঠিকানা মতো গিয়ে দেখি একটা ক্লাব। ভেতরে রিদিতা আর তার বন্ধুরা কথা বলছে। আমি তাদের সামনে যাওয়ার পর রিদিতা বলল, তুমি চলে এসেছো? আচ্ছা চলো আমরা একটু ডান্স করি। আমি এগুলো পছন্দ করি না। আজকের এই দিনে তোমার পছন্দ বাদ দাও আর আমার সাথে সাথে এসো। আমি রিদিতার পেছন পেছন যেতে লাগলাম। একটু আসতেই রিদিতাকে একটা ছেলে স্পর্শ করলো। রিদিতা আমার কাছে এসে বলল, তোমার সামনে আমাকে এই ছেলে স্পর্শ করলো আর তুমি চুপ করে আছো? রিদিতার কথা শুনে আমি ছেলেটাকে বললাম, কি ভাইয়া, এভাবে মেয়েদের গায়ে স্পর্শ করেন কেন? আমি এই কথা বলার সাথে সাথে ছেলেটা আমাকে ধাক্কা দিল আর বলল, তোর সমস্যা কি? এরপর আমাকে একটা ঘুষি দিল। আমি নিচে পড়ে গেলাম। উঠে দেখি আরও 5 থেকে 6 জন সেই ছেলের সাথে দাঁড়িয়ে আছে। তাদের হাতে লাঠি প্লাস হকি স্টিক। রিদিতা আমার সামনে এসে বলল, কি হয়েছে তোমার? তুমি ব্যথা পাওনি তো? আমার আর বুঝতে বাকি রইল না যে এগুলো সব রিদিতার সাজানো নাটক। তাই এক ছটকা দিয়ে রিদিতাকে সরিয়ে আমি বললাম, চুপ, অনেক নাটক দেখেছি তোর, কিন্তু আর না, এবার তোর নাটক বন্ধ কর। কি বলছো এসব জাহিদ? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসিস আমাকে? হাসালি। কি মনে করেছিস আমি কিছু জানি না? তাহলে ভুল ভেবেছিস। তোর সব কিছু আমি জানি। তোর মতো মিথ্যাবাদী মেয়ের স্থান আমার পায়ের নিচে। কথাগুলো বলে আমি সেখান থেকে চলে গেলাম। রিদিতা ভাবছে, কি চেয়েছিলাম আর কি হয়ে গেল? সব প্ল্যান জলে ডুবে গেল। এখন কি আর করার? এই সবাই চল এখান থেকে চলে যাই। রিদিতার বন্ধু আকাশ বলে উঠল, কই যাবে এত তাড়াতাড়ি? আমাদের একটু সময় দিয়ে যা। যাকে শিক্ষা দিতে চেয়েছিলাম সেটা চলে গিয়েছে, তাহলে আর এখানে থেকে সময় নষ্ট না করাই ভালো। কিন্তু আমাদেরকে এভাবে রেখে চলে যাবে? আমাদের তো কিছু চাওয়া পাওয়া আছে তোর কাছে। কি বলতে চাস তুই? বলতে চাই আমাদের সাথে একটি রাত সময় দে, তাহলেই হবে। মানে কি বলছিস তুই আকাশ এসব? যা শুনেছিস ঠিকই শুনেছিস। আমরা এত কষ্ট করলাম তোর জন্য, এত রাতে সব কাজ ফেলে আসলাম, এভাবেই কি ছেড়ে দিব? তোর সাথে বন্ধুত্ব করেছি শুধু তোর সাথে একটা রাত কাটানোর জন্য। এর আগেও তোর সাথে একটা রাত কাটাতে চেয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে ওই শালা আবুল এসে আমাদের সব প্ল্যান মাটি করে দিয়ে তোকে বাঁচিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু আজকে তো তোকে এইভাবে এই নির্জন জায়গাতে একা পেয়ে আমরা কিভাবে তোকে ছেড়ে দেই বল? এখন তো তোকে আবুলও রেখে চলে গেছে। আজকে সারা রাত তোকে নিয়ে আমরা মজা করব। রিদিতা তো আকাশের কথা শুনে পুরাই অবাক। এ কি শুনছে সে? যাকে এতদিন সে অত্যাচার করেছিল সেই ছেলে তাকে এতদিন বাঁচিয়েছিল। আর আমার বন্ধুর নামে যারা এতদিন আমার সাথে ছিল তারা আজকে এক একটা হায়নার দল হয়ে আছে আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য। এসবই আমার পাপের শাস্তি। আসলে আমার সাথে এমনটাই হওয়াটা স্বাভাবিক। এত রাতে আমার চিৎকারও কেউ শুনবে না। একজনকে শিক্ষা দিতে এসে আজকে আমি নিজেই নিজের শিক্ষা পেতে চাচ্ছি। কথাগুলো মনে করছি আর নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হচ্ছে। এখন আর কেঁদে কি লাভ হবে? এদের সাথে তো আমি একা একটা মেয়ে হয়ে পারবো না, তাই নিজেকে ওদের কাছে বিলিয়ে দেওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা খোলা নেই। অন্যদিকে আমি মনে মনে ভাবছি, আচ্ছা রিদিতাকে কি এভাবে এখানে রেখে আসাটা আমার উচিত হয়েছে? আমি তো জানি ওর বন্ধুরা ভালো না, আর এমনিতেই রাত অনেক। একবার কি গিয়ে দেখে আসবো? যাই, গিয়ে দেখে আসি। আমি আবার সেখানে যেতে লাগলাম। গিয়ে দেখি রিদিতার জামা আকাশ টান দিয়ে বের করতে চাইলো, আর রিদিতা চোখ বন্ধ করে কান্না করছে। এটা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। সোজা আকাশের সামনে গিয়ে তাকে দিলাম একটা ঘুষি। আমার ঘুষি খেয়ে সে মাটিতে পড়ে গড়াগড়ি করতে লাগলো। মুখে হাত দিতে দেখে রক্ত বের হচ্ছে। এরপর সবাই আমার দিকে তাকালো। রিদিতা তো আমাকে দেখে তো মনে হলো অবাক হয়েছে যে আমি আবার ফিরে এসেছি। এরপর আকাশের বাকি 6 থেকে 7টা বন্ধু আমার সামনে এসে দাঁড়ালো। সবার হাতে লাঠি আর হকি স্টিক।
একজন একটা হকি স্টিক নিয়ে আমাকে তেড়ে আসলো বাড়ি মারার জন্য। আমি একটু সরে গিয়ে তার হাত থেকে হকি স্টিকটা হাতে নিয়ে দিলাম একটা বাড়ি। আমার বাড়ি দেওয়ার সাথে সাথে ছেলেটা মাটিতে পড়ে গেল। পেছন থেকে একজন আমার জামা ধরে টান দিল। এতে করে আমার জামাটা খুলে যাওয়াতে আমার খালি শরীরটা সবাই দেখতে পেল। আমার এমন শরীর দেখে তো এক একজনের চোখ ছানা বড়া। আমি একে একে সবগুলোকে মারলাম। সবাই আমার মার খেয়ে নিচে পড়ে আছে। আমার চোখ থেকে চশমাটা পড়ে গিয়েছে মারামারি করার সময়। আর চুলগুলোও স্বাভাবিক অবস্থায় নেই, আমার আগের অবস্থায় আছে চুলগুলো। আমার শরীর দেখে তো রিদিতা হাঁ হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি রিদিতার দিকে দাঁড়িয়ে বললাম, এবার চলুন আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে আসি। রিদিতা কোনো কথা বলছে না, শুধু আমার দিকে চেয়ে আছে। তাই আমি আবার বললাম, এই যে চলেন। এইবার রিদিতা আমার কথা মনে হয় শুনতে পেয়েছে, তাই বলল, কে আপনি? আপনি তো আবুল না। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর যাই হোক আবুল হতে পারে না। সে প্রশ্নের উত্তর এখন দেওয়ার সময় না, এখন চলুন আপনাকে আপনার বাসায় দিয়ে আসি। এরপর রিদিতা আর কোনো কথা বলল না, আমার সাথে সাথে আসতে লাগলো। পেছন থেকে আকাশ বলে উঠল, তোকে আমি কালকে দেখে নিব, তুই কালকে কলেজে আয়, এরপর দেখবি এই আকাশ কি জিনিস। আমি তার সামনে গিয়ে বললাম, তোর কে কে আছে কালকে নিয়ে আসিস আমার সামনে। এরপর কথাটা বলেই তার বুক বরাবর একটা কিক দিলাম। এক কিকে সে অজ্ঞান। রিদিতাকে তার গাড়িতে বসিয়ে দিলাম আর আমি গাড়ি চালাচ্ছি। রিদিতা শুধু আমার দিকে তাকিয়ে আছে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। কিন্তু এখন আর চেয়ে কোনো লাভ হবে না, কারণ তোমার থেকে অনেক ভালো মেয়ে আমি পেয়ে গিয়েছি আমার জীবনে। কথাগুলো ভাবতে ভাবতে রিদিতার বাড়ির সামনে চলে আসলাম। এরপর তাকে বাসার সামনে নামিয়ে দিয়ে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রিদিতা আমাকে ডাক দিয়েছিল, কিন্তু আমি তার কথার কোনো সাড়া না দিয়ে চলে এসেছি। বাসায় এসে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। নীলা আমাকে অনেকবার ফোন দিয়েছে, আবার মেসেজও দিয়েছে। আমি তো কিছু টের পাই নাই। আল্লাহ জানে আমার কপালে আজকে কি আছে। কলেজের ভেতরে ঢুকতেই দেখি 70 থেকে 80 জন ছেলে দাঁড়িয়ে আছে পুরো মাঠ জুড়ে। সবার হাতে লাঠি আর হকি স্টিক। সবার সামনে দাঁড়িয়ে আছে আকাশ। কিরে, বলেছিলাম না তোকে আমাকে মেরেছিস তুই? এখন কে তোকে বাঁচাবে বল? তোকে আজকে মেরে এই কলেজে পুঁতে রাখবো। আমি একটু ঘাবড়ে গেলাম, কারণ 10 জন হলেও আমি তাদের সাথে পেরে উঠতাম, কিন্তু এত ছেলের সাথে পেরে ওঠা কখনো সম্ভব না। কলেজের সামনে সবাই দাঁড়িয়ে আছে, রিদিতাও আছে। এক পাশে সে কান্না করছে বলে মনে হচ্ছে, অন্য পাশে নীলাকেও দেখলাম, সে তো কিছু বুঝতেই পারছে না। এরপর আকাশ আমার দিকে এগিয়ে আসতে যাবে, ঠিক এমন সময় পেছনে তাকিয়ে দেখি একটার পর একটা গাড়ি আসছে লাইন ধরে। পুরো কলেজের চক্করে গাড়ি দিয়ে ভরে গেল মুহূর্তের মধ্যে। উপরে হেলিকপ্টারের শব্দ শুনে তাকিয়ে দেখি একটা হেলিকপ্টার উপর থেকে নিচে নামছে। নিচে নামতেই দেখলাম ভেতর থেকে আর কেউ না, আমার বাবা নেমে আসতেছে। আর গাড়ি এসেছে মনে হয় 30টা হবে। এর মধ্যে পুলিশের গাড়ি 5টা দেখলাম। গাড়ি থেকে নেমে সবাই আমার পিছনে চলে আসলো, সবার হাতে পিস্তল। একজন আমার মাথার উপরে একটা ছাতা তুলে রাখলো। সবাই তো হাঁ করে তাকিয়ে আছে, কি হচ্ছে এইসব? আর আমার মতো খ্যাত ছেলের পেছনে বডিগার্ডের মতো পিস্তল নিয়ে কেন সবাই দাঁড়িয়ে আছে? কেউ কিছু বুঝে উঠতে পারছে না। বাবা আমার সামনে এসে বলল, কার এত বড় সাহস যে আমার ছেলেকে মারার জন্য এখানে এসেছে? বাবার মুখ থেকে এমন কথা শুনে কলেজের সবাই যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছে, কারণ জেকে কোম্পানির মালিকের ছেলে যে আমি, সেটা মনে হয় কেউ কল্পনাতেও ভাবতে পারেনি। এরপর বাবাকে দেখলাম আকাশের দিকে তাকিয়ে বলল, কে রে তুই? আমার ছেলেকে মারতে এসেছিস? সাহস থাকিলে আমার ছেলের গায়ে একটা টোকা দিয়ে দেখা। এরপর পুলিশ এসে সবগুলাকে হাত করা লাগিয়ে বলল, কারোর সাথে ঝামেলা করার জায়গা পেলি না, এবার জেলে চল, সারা জীবন সেখানে পচে মরবি। এই বলে সবগুলোকে গাড়িতে তুলে নিয়ে গেল। আর এদিকে নীলা এসে আমায় জড়িয়ে ধরে বলছে, তোমার কিছু হয়নি তো? আরে কি করছো? আমার কিছু হয়নি, ছাড়ো আমাকে, সবাই দেখছে, আর এখানে আমার বাবা আছে। কথাটা শুনে নীলা আমার কাছ থেকে সামনের দিকে তাকিয়ে দেখে একজন দাঁড়িয়ে আছে। তা দেখে নীলা লজ্জায় পড়ে গেল আর আমার পেছনে লুকিয়ে রইল। এরপর বাবা নীলাকে ডাক দিল ওনার সামনে যাওয়ার জন্য। আমি অভয় দিয়ে বললাম যাওয়ার জন্য।
এরপর নীলা বাবার সামনে গেল। নীলাকে কি যেন বাবা বলল। এরপর বাবা আবার হেলিকপ্টার করে চলে গেলেন, আর গাড়িগুলো কলেজের মাঠ থেকে একটা একটা করে চলে গেল। অনিক আর রাকিব আমার সামনে আসলো। আমি রাকিবকে বললাম, বাবা এখানে কিভাবে আসলো? সবাই চুপ। আমি একটু রেগে আবার কথাটা বলতে অনিক বলল, বন্ধু রাগ করিস না, আমরাই তোর বাবাকে ফোন দিয়েছিলাম। এছাড়া আমাদের আর কিছু করা ছিল না, ওরা সংখ্যায় অনেক ছিল, তাই আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এই না হলে তোর আমার বন্ধু? এরপর নীলা আমাকে এসে বলল, তুমি এতদিন আমার কাছ থেকে এত বড় একটা সত্যি কথা লুকিয়ে রেখেছিলে? আসলে আমি চাইনি আমার কলেজের জীবন শেষ হওয়ার আগে তোমাকে কিছু বলতে, কিন্তু এভাবে যে সবাই জেনে যাবে সেটা কখনো ভাবিনি। এখন বলো, বাবা তোমাকে এই সময় কি বলেছিল? সেটা এখন বলবো না, কালকে আমার সাথে এক জায়গাতে যাবে, তখন বলবো। আমি নীলার কথায় হ্যাঁ সূচক জবাব দিলাম। অন্যদিকে রিদিতা বুঝে গিয়েছে আমার আর নীলার সম্পর্ক অনেক দূর চলে গিয়েছে। সে মনে মনে ভাবছে, আমি কি করলাম? নিজের হাতে নিজের ভালোবাসাকে এভাবে অন্যের হাতে তুলে দিলাম। এখন তো আমি জাহিদের কাছে মিথ্যাবাদী মেয়ে ছাড়া আর কিছুই না। তার সামনে যাওয়ার মতো অবস্থাও আমার নেই। কথাগুলো মনে মনে ভাবছে আর অঝরে কান্না করছে। এখন আর কান্না করে কি হবে? এখন এই কান্নার কোনো দাম নেই। আসলে সময় থাকতে সময়ের মূল্য দিতে না পারলে পরিশেষে এমনটাই ঘটে। রিদিতার আর এগুলো দেখতে পারছে না, তাই সে ওখান থেকে চলে গেল। এদিকে আমি আর নীলা একজন আরেকজনের সাথে আরও কিছু কথা বলে যে যার মতো বাসায় চলে আসলাম। আজকে আর ক্লাস করলাম না। আজকে যা ঘটেছে এরপর ক্লাস করতে কারি বা ভালো লাগে। বাসায় এসে দিলাম একটা ঘুম ভাঙলো মোবাইলের শব্দে। তাকিয়ে দেখি নীলা কল দিয়েছে। হ্যালো। কি মিস্টার, ঘুম এখনো শেষ হয়নি? দিলে তো আমার কাঁচা ঘুমটা শেষ করে। একদম ভালো করেছি। এখন বেশি কথা না বলে শোনো আমি কি বলছি। কালকে সকাল 8টায় রেডি হয়ে আমার বাসার সামনে আসবে। কিন্তু কেন? তোমাকে যা বলেছি তাই করো, এত কথা কেন বলছো তুমি? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখছি, আমার ঘুম পেয়েছে। ঠিক আছে তাহলে ঘুমো, বাই। আমিও বাই বলে আবার ঘুমিয়ে পড়লাম। এরপর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বের হলাম নীলাদের বাসার উদ্দেশ্যে। নীলাদের বাসায় এসে নীলাকে একটা কল দিলাম। একটু পর নীলা একটা নীল শাড়ি পরে আমার সামনে আসতে লাগলো। পার্কে দেখা করার দিনের মতো আজকেও নীলার নীল শাড়িতে অনেক সুন্দর লাগছে। নীলা বলল, এখন চলো। আমরা যাবোটা কোথায়? আমি যেখানে যেতে বলবো সেখানে যাবে। এরপর নীলা তাদের গাড়িতে ঢুকলো আর আমাকেও ভেতরে আসতে বলল। আমি আর কিছু না বলে গাড়ির ভেতরে গিয়ে নীলার সাথে বসে পড়লাম। নীলা মনে হয় গাড়ির ড্রাইভারকে আগেই কোথায় যেতে হবে সেটা বলে দিয়েছিল, তাই ড্রাইভার কিছু না বলে গাড়ি চালাতে লাগলো। আমি একটু পর নীলার দিকে তাকাচ্ছি, তাই দেখে নীলা বলল, এই কি হয়েছে তোমার, এভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে দেখছি, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। আমার কথা শুনে নীলা আমার বুকে লজ্জায় লুকিয়ে পড়ল। আমি আর কিছু না বলে পাগলিটাকে জড়িয়ে ধরলাম। এই পাগলিটাকে যে আমি অনেক ভালোবাসি। নীলাকে ছাড়া আমি আর অন্য কিছু ভাবতেই পারি না। ভালোবাসাগুলো হয়তো এমনই, প্রিয় মানুষকে মন থেকে ভালোবাসলে তাকে ছাড়া আর অন্য কিছু মাথায় ঢোকে না। কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ বাইরে চোখ যেতেই তাকিয়েই দেখলাম আমার খুব পরিচিত একটা জায়গাতে গাড়িটা যাচ্ছে। এই সেই জায়গা যার বাঁধন থেকে এক সময় আমি সব কিছু ছেড়ে চলে গিয়েছিলাম। কিন্তু এখানে কেন নীলা আমাকে নিয়ে আসলো? আর একটু যেতেই আমাদের বিশাল বাড়ির গেটের সামনে আসলো। এটা দেখে আমি নীলাকে বললাম, নীলা আমরা এখানে কেন আসছি? এমনি এসেছে। না, আমি সেখানে যাব না, চলো আমরা ফিরে যাই। প্লিজ জাহিদ, এমন পাগলামি করো না। আমি আঙ্কেলকে কথা দিয়েছি তোমাকে আমি তোমাদের বাসায় নিয়ে আসব। আর আমি যদি তোমাকে তাদের সামনে নিয়ে যেতে পারি তাহলে তারা আমাকে বউ হিসেবে মেনে নেবেন। বাহ নীলা বাহ, তুমি বউ হওয়ার লোভের জন্য আমাকে বাসায় নিয়ে যাচ্ছ? জাহিদ, তুমি আমাকে ভুল বুঝছো। আমি চাই তুমি আবার তোমার পরিবারের কাছে ফিরে আসো। আগে যা হয়েছে সেগুলো ভুলে যাও। তুমি আমাকে ভালোবাসো নাকি আমার বাবার অর্থ সম্পদকে ভালোবাসো, কোনটা? আমি তোমাকে ভালোবাসি, আর এই জন্য আমি তোমাকে তোমার পরিবারের কাছে নিয়ে যাচ্ছি।
প্লিজ জাহিদ, আমাকে তাদের সামনে ছোট করো না। আমি অনেক আশা নিয়ে আঙ্কেলকে কথা দিয়েছি যে তোমাকে আমি তোমাদের বাড়ি নিয়ে যাব। এই বলে নীলা কান্না করতে শুরু করলো। নীলার কান্না আমি আবার সইতে পারি না, তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে, শুধু বাড়ির ভেতরে গিয়ে আবার চলে আসবো, শুধুমাত্র তোমার কথা রাখার জন্য যাচ্ছি। এরপর সেখানে গিয়ে এক মুহূর্ত দেরি করব না। এইবার নীলা আমার কথা শুনে চোখের পানি মুছে আমার হাত ধরে গাড়ি থেকে নেমে গেটের ভিতরে ঢুকতে লাগলো। গেটের ভিতরে ঢুকতে গিয়ে আরেক বিপত্তি, গেটের দারোয়ান আমাদের ভেতরে যেতে দিবে না, কারণ আমরা অপরিচিত। আপনারা কারা আর ভিতরে কেন ঢুকে যাচ্ছেন? বিনা অনুমতিতে ভিতরে যাওয়া যাবে না। আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন জানেন? আপনার এমন কথার জন্য তো আপনার চাকরি চলে যাবে। নীলা আমাকে দেখিয়ে দারোয়ানকে বলল, একে আপনি চিনেন? দারোয়ান না সূচক জবাব দিয়ে বলল, কই না তো, আমি ওনাকে চিনি না। আমিও দারোয়ানকে চিনি না, মনে হয় নতুন এসেছে, তাই হয়তো আমাকে চিনেনি। উনি হচ্ছেন জাহিদ চৌধুরী, আপনাদের মালিকের ছেলে। দারোয়ান নীলার কথা শুনে ভয় পেয়ে গিয়েছে মনে হলো। এক দৌড়ে দিয়ে গেট দিয়ে আমার পায়ে পড়ে আমাকে বলতে লাগলো, ছোট সাহেব, আমাকে ক্ষমা করে দিন, আমি আসলে আপনাকে চিনতে পারিনি। আমাকে চাকরি থেকে দয়া করে বের করে দিবেন না। আরে কি করছেন, উঠুন বলছি। আপনি আপনার জায়গা থেকে ঠিক কাজই করছেন। আপনি একজন সৎ আদর্শবান হিসেবে নিজের কাজকে সম্মান দিয়েছেন। আমি আপনার এমন কাজ দেখে অনেক খুশি হয়েছি। এরপর সেখান থেকে সামনের দিকে হাঁটতে লাগলাম। সেটা চিরচেনা জায়গাটা। গেট থেকে বাড়ির দরজায় হেঁটে আসতে লাগে 2 মিনিট। নীলা তো এত বড় প্রাসাদের মতো বাড়ি দেখে অবাক হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। এরপর আমরা দরজার সামনে এসে দাঁড়ালাম। দরজায় কলিং বেল চাপতেই ভেতর থেকে আম্মু দরজা খুলে দিল। এরপর আমাকে দেখেই আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। বাবাকে দেখলাম মনে হয় অফিসের কাজের জন্য বের হবেন, কিন্তু আমাকে দেখে বাবাও আমার কাছে ছুটে আসলেন। আমি আম্মুকে আমার কাছ থেকে সরিয়ে নীলাকে বললাম, এবার চলো, তোমার কথা মতো আমি বাসায় এসেছি, এখন আর এক মুহূর্তও নয়। আম্মু আর বাবা তো আমার কথা শুনে অবাক হয়ে গেছেন। তারা মনে করেছেন আমি সব ভুলে গিয়ে আবার বাসায় চলে এসেছি, কিন্তু তারা তো ভুল ভেবেছে। জাহিদ, কি বলছো এগুলো? ওনারা তোমার বাবা মা, কিভাবে পারবে তুমি ওনাদের ছেড়ে চলে যেতে? দেখো নীলা, তোমার কথায় আমি এখানে এসেছি, কিন্তু আমার এই বাসায় থাকতে একদম ইচ্ছে করছে না, তাই তুমি চলো আমার সাথে। না, আমি যাব না। তুমি প্লিজ তোমার মা বাবাকে আর কষ্ট দিও না, ওনারা তোমাকে ছেড়ে অনেক কষ্টে আছেন। এখন যদি তুমি চলে যাও তাহলে তোমার মা আবার অসুস্থ হয়ে পড়বেন। নীলা, তুমি আমার সাথে যাবে কি না? যদি তুমি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে তুমি তোমার মা বাবার কাছে যাও আর তাদের সাথে কথা বলো। আর যদি চলে যাও তাহলে মনে করব তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। আমি নীলার কথা শুনে কিছু না বলে পেছনে ফিরে বাইরে চলে আসতে লাগলাম, কিন্তু নীলার কান্নার শব্দ আমার কানে আসতে লাগলো। আমি তো নীলার কান্না একদমই সইতে পারি না, আর নীলাকে ছাড়া আমি তো একা চলতেও পারবো না। পাগলিটা আমাকে এরকম একটা পরিস্থিতিতে ফেলে দিবে ভাবতেও পারিনি। আম্মুর তো কোনো দোষই নেই, এখন আমার কি করা দরকার? আম্মুর কাছে যাব? আর কিছু না ভেবে সোজা আম্মুকে জড়িয়ে ধরলাম। এরপর বাবাকেও ইশারা দিয়ে ডাক দিলাম, বাবাও আমাকে জড়িয়ে ধরলো। নীলা সামনে আসতেই বাবা বলল, তুমি পেরেছো মা, আমাদের রতনকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে। আমি খুব শীঘ্রই তোমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আমি বাবাকে বললাম, বাবা, আমি এখন বিয়ে করব না, আগে আমার পড়ালেখা শেষ করে এরপর আমি বিয়ে করব। এরপর বাবা নীলাকে বলল, মা, এতে তোমার কোনো সমস্যা নেই তো? নীলা মাথা নেড়ে না বলল। এভাবে আমার আগের জীবন ফিরে পেলাম, আর দেখতে দেখতে কলেজের জীবনও শেষ করে ফেলেছি। এই কয়েকটা বছরে কলেজে রিদিতাকে দেখেছিলাম, সব সময় মনমরা হয়ে থাকতো। আমার সাথে অনেকবার কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি তার সাথে কখনো কথা না বলে এড়িয়ে চলতাম। এভাবে আমাদের বিয়েটাও হয়ে গেল। 2 পরিবারের সমন্বয়ে বিয়েটা হয়েছিল। আজকে আমাদের বিয়ের 2 বছর পূর্ণ হয়েছে। এই 2 বছরে প্রতিটা দিন নীলা আমাকে সবসময় এত যত্ন নিত যেন আমার কাছে মনে হতো কালকেই যেন আমরা নতুন বিয়ে করেছি। অনেক ভালোবাসা পেয়েছি নীলার কাছ থেকে।
এখন আমি বাবার বিজনেস দেখাশোনা করি। নীলা একটু পর পর আমাকে কল করে জানতে চাইবে কি করি, ঠিক সময়ে খাবার খেয়েছি কিনা, আর কতক্ষণ লাগবে বাসায় আসতে। আমার নীলার এই পাগলামিগুলো অনেক ভালো লাগে। আজকে অফিসের একটা ফাইলে কাজ করার সময় হঠাৎ মোবাইলটা বেজে উঠল। চেয়ে দেখি বাবা কল দিয়েছে। আমি কলটা ধরে বাবাকে সালাম জানালাম। বাবা আমার সালামের উত্তর দিয়ে বললেন, আচ্ছা, তোর তো এখন কাজের চাপ অনেক বেরিয়ে গিয়েছে, তাই না? তা তো বেড়ে গিয়েছে, বলতে কি অনেকটাই চাপ। সেই জন্য তোর জন্য একটা পিএ নিয়োগ দিয়েছি। তুই তাকে তোর পিএ হিসেবে রেখে দে, তোর কাজে অনেক সাহস হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, পাঠিয়ে দিও। আমি কথা বলে জেনে দেখব। তোর কেবিনের সামনেই বসে আছে। আচ্ছা ঠিক আছে, আমি পিয়নকে দিয়ে আমার কাছে আসতে বলছি। এই বলে বাবার সাথে কথা শেষ করে পিয়নকে কল দিয়ে বললাম বাইরে বসা ব্যক্তিকে আমার কেবিনে পাঠিয়ে দেওয়ার জন্য। একটু পর দরজার সামনে থেকে একজন মেয়ে কণ্ঠ কে একজন বলল, ভিতরে আসতে পারি স্যার? আমার কণ্ঠটা কেন জানি খুব চেনা চেনা মনে হলো, তাই আমি বললাম, জি ভেতরে আসুন। আমার সামনে আসতেই যাকে দেখলাম তাকে দেখে তো আমার শরীর রাগে ফেটে যাচ্ছে। এ কি রিদিতা, আপনি এখানে? জি আমি। বড় স্যার আপনার কাছে পাঠালেন আপনার পিএ হিসেবে। মানে কি আপনি হবেন আমার পিএ? অসম্ভব, আপনাকে আমি আমার পিএ হিসাবে কখনো মেনে নিব না। বেরিয়ে যান বলছি। রিদিতার চোখে পানি দেখতে পেলাম। কান্না করতে করতে সে কেবিন থেকে বেরিয়ে গেল। আমি একবার ভাবলাম কাজটা কি ঠিক করেছি, এরপর ভাবলাম ঠিকই করেছি, কারণ আমি চাই না আবার নতুন করে অশান্তি হোক। আমি আর নীলা অনেক ভালো আছি। রিদিতা আমাদের মাঝে সমস্যার সৃষ্টি করতে পারে, কারণ তার কোনো বিশ্বাস নেই। কিন্তু আগের মতো শরীরটা নেই মনে হলো। রিদিতাকে দেখে অনেক চিকন হয়ে গেছে, কিন্তু আগের থেকে এখন অনেক সুন্দরও হয়েছে। তাতে আমার কি, এগুলো ভাবছি আর এমন সময় মোবাইলে কল আসলো। তাকে দেখি নীলা কল দিয়েছে, তাই আমি কলটা ধরে বললাম, বলো। কি করছো? আর বলো না, বাবার মাথায় একদম কোনো বুদ্ধি নেই। কেন, কি হয়েছে আবার? তুমি জানো বাবা আজকে আমার জন্য একটা পিএ নিয়োগ দিয়েছে। সে তো ভালো কথা। ভালো কথা না ছাই, পিএ আর কেউ না, রিদিতা। তুমি বলো, বাবা তো সবই জানে রিদিতা সম্পর্কে, তাহলে কিভাবে বাবা রিদিতাকে আমার পিএ হিসাবে নিয়োগ দেয়? বাবা যা করেছেন সেটা তো আর তোমার খারাপের জন্য করেননি, হয়তো এর জন্য তোমার ভালোই হবে। কি বলছো নীলা তুমি? তোমার মাথা ঠিক আছে তো? রিদিতা থাকলে সমস্যা বাড়বে ছাড়া কমবে না। তাই আমি তো তাকে অপমান করে বের করে দিয়েছি। এটা তুমি ঠিক করো নাই। আমি চাই সে তোমার পিএ হিসেবে কাজ করুক। আচ্ছা এখন এসব কথা বাদ দাও, ভালো লাগছে না আমার। আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। এখন আমার অনেক কাজ পড়ে আছে, সেগুলো শেষ করতে হবে। এরপর নীলা কিছু একটা বলতে চেয়েছিল, আমি কলটা কেটে দিলাম। আমি কিছু বুঝতে পারলাম না নীলাও রিদিতাকে আমার পিএ হিসাবে রাখতে কেন বলছে। ধুর, কিছু ভালো লাগছে না। কাজ শেষ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় প্রতিদিনের মতো আজকেও নীলার জন্য একটা গোলাপ ফুল নিলাম। নীলার অনেক পছন্দ গোলাপ ফুল। বাসায় এসে কলিং বেল চাপতেই দরজার সামনে রিদিতাকে দেখতে পেলাম। রিদিতাকে দেখেই তো আমার মেজাজটা আবার গরম হয়ে গেল। কি ব্যাপার, আপনি আমাদের বাসায় কি করেন? আমাকে এখানে আসতে বললো, তাই আমি এখানে এসেছি। কে আপনাকে বাসায় আসতে বলেছে? ভেতর থেকে বাবা বলল। আমি তাকে আসতে বলছি। আমি আর কিছু বললাম না। রিদিতাকে পাশ কাটিয়ে উপরে উঠে গেলাম আমার রুমে গিয়ে দেখি আজকে নীলা অনেক সুন্দর করে সেজেছে। একটা গোলাপি শাড়ি পরেছে, মনে হচ্ছে নতুন বউ। আমি আমার সাথে আনা গোলাপ ফুলটা নীলার মাথার এক জায়গাতে লাগিয়ে দিলাম। বাহ, অনেক সুন্দর লাগছে আমার বউকে। নীলা আমার এই জড়িয়ে ধরলো। আমি আমার বউকে আমার বুকে শক্ত করে ধরে রাখলাম। একটু পর নীলা বলল, তুমি এখন যাও, ফ্রেশ হয়ে আসো, আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি। আমিও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসলাম। খাবার খেতে সবাই এসেছে, রিদিতা আসে নাই। হয়তো আমার অপমানে রুমে গিয়ে কান্না করছে। ভালো হয়েছে, তাকে সামনে তো আর দেখতে হচ্ছে না। খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে আছি। একটু পর নীলা এসে আমার সাথে শুয়ে আমার বুকে মাথা রাখলো। আমিও পাগলিটাকে 2 হাত দিয়ে জড়িয়ে আছি। এরপর আমরা আমাদের ভালোবাসার গভীর সমুদ্রে হারিয়ে গেলাম।
পরদিন সকালে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে অফিসে রওনা দিলাম। অফিসে কাজ করছি, এমন সময় মোবাইলটা বেজে উঠল। আমি চেয়ে দেখলাম বাবা কল দিয়েছে। কল ধরতেই উপাস থেকে বাবা যা বলল তা শুনে আমি তো, বাবা আমাকে কল করে জানালো নীলা হাসপাতালে ভর্তি। আমি যেন তাড়াতাড়ি সেখানে চলে আসি। আমি এক মুহূর্ত দেরি না করে গাড়ি দিয়ে রওনা হলাম হাসপাতালের উদ্দেশ্যে। মনে মনে ভাবছি নীলার হঠাৎ করে কেমন হলো যে তাকে নিয়ে সবাই হাসপাতালে আসতে হলো। ভাবতে ভাবতে হাসপাতালের সামনে চলে আসলাম। আমি গাড়ি থেকে নেমে এক দৌড় দিয়ে হাসপাতালের ভিতরে ঢুকলাম। আমার এমন অবস্থা দেখে একজন ডাক্তার আমাকে বললেন, আপনি কি নীলার হাজবেন্ড? জি, আমি নীলার হাজব্যান্ড। আপনি একটু আমার কেবিনে আসুন, আপনার সাথে কথা আছে। আমি ডাক্তারের সাথে সাথে তার কেবিনে ঢুকলাম। ডাক্তার আমাকে বললেন, আপনি আগে শান্ত হয়ে বসুন, এরপর আপনাকে যা বলছি সেটা মন দিয়ে শুনবেন। আমি ডাক্তারকে বললাম, জি বলুন, আমি শুনছি। আসলে নীলার ব্রেনের টিউমারটা মাথার ভিতরে গলে গিয়েছে। সে এখন কিছু সময়ের মেহমান। কি বলছেন এসব আপনি ডাক্তার? নীলার ব্রেন টিউমার আবার কবে ধরা পড়ল? আপনার কোথাও ভুল হচ্ছে। আমার কোথাও ভুল নেই। আর টিউমারের কথা তো আরও 3 মাস আগেই বলে দিয়েছিলাম আপনাদের পরিবারের কাছে। তারপর কেউ আপনাকে জানায়নি? কি বলছেন ডাক্তার? 3 মাস আগে থেকেই এটা ধরা পড়েছে? আমি তো শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। চারদিক যেন অন্ধকার হয়ে আসতেছে। এগুলো আমি কি শুনছি? আপনি এখানে বসে না থেকে নীলার কাছে যান তাড়াতাড়ি, কারণ সে আর বেশিক্ষণ বাঁচবে না। ডাক্তারের কথাতে আমার হুঁশ ফিরে আসলো। এক মুহূর্ত দেরি না করে চলে গেলাম নীলার কেবিনে। গিয়ে দেখি সবাই নীলার পাশে বসে আছে। আমাকে দেখে সবাই কেবিন থেকে চলে গেল, শুধু আমি আর নীলা। এই, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? আমি কিছু বলছি না, শুধু নীলার দিকে তাকিয়ে আছি। জানো, আমি না তোমাকে চাইনি তোমাকে শুধু শুধু এই কথাটা বলে কষ্ট দিতে। তাহলে তুমি আমাকে এভাবে প্রতিদিন ভালোবাসতে না। খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে বাকিটা পথ একসাথে চলবো, কিন্তু আল্লাহ হয়তো তোমাকে তোমার জন্য বেশি দিন পাশে থাকার সময় দেননি। রিদিতাকে আমি তোমার বিয়ে হিসেবেই নিয়োগ দিতে বলেছিলাম আব্বুকে। প্লিজ তুমি রিদিতাকে আর কষ্ট দিও না। তাকে তুমি আমি চলে যাওয়ার পরে বিয়ে করে নিও, এটা আমার তোমার কাছে রিকোয়েস্ট। রিদিতা এখন অনেক ভালো হয়ে গেছে। তাকে যদি তুমি বউ হিসেবে মেনে নাও তাহলে আমি তার মধ্যে তোমার কাছে সব সময় থাকবো, সেটা তুমি সব সময় মনে রাখবে। আর যদি তাকে কষ্ট দাও তাহলে মনে করবে তুমি আমাকে কষ্ট দিচ্ছ। জাহিদ, আর একটা কথা রাখবে আমার? বলো। আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও অনেক কষ্ট করে কথাটা বললাম। তোমাদের বিয়ের পর যদি মেয়ে হয় তাহলে সেই মেয়ের নাম আমার নাম রাখবে। প্লিজ কথা দাও আমাকে। আচ্ছা, আমি তোমার সব কথা শুনবো। নীলা, তুমি শান্ত হও প্লিজ। তোমার কিছু হবে না। আমি তোমাকে দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। তোমাকে আমি কিছু হতে দিব না। আমার যে আর সময় বেশি নেই। আমি পারলাম না তোমার ভালো একটা বউ হতে। তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। জাহিদ, আমাকে একটু তোমার বুকে জড়িয়ে ধরবে প্লিজ? আমার না তোমার বুকে মাথা রাখতে খুব ইচ্ছা করছে। আমি নীলাকে আমার বুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এরপর নীলা আমাকে বলতে লাগলো, জানো, আমার না খুব ইচ্ছা করতো এভাবে তোমার বুকে সব সময় থাকি। দুনিয়াতে তো আর পারলাম না, কিন্তু পরকালে আল্লাহর কাছে তোমাকে আবার চাইবো, যেন এভাবে তোমার বুকে মাথা রাখতে পারি। আমি নীলার কথাগুলো শুনছি আর অঝরে কান্না করছি। কি বলবো নীলাকে? অনেকক্ষণ হয়ে গেল নীলার আর কোনো সারা শব্দ পাচ্ছি না। তাই নীলাকে ডাকতে লাগলাম, নীলা, হো নীলা। নীলা চুপ হয়ে আছে আমার বুকে মাথাটা রেখে। আমার বুকটা ছ্যাদ করে উঠল। নীলা কথা বলছে না কেন? আমার বুক থেকে নীলাকে আমার হাত দিয়ে সামনে আনতেই দেখি পাগলিটা খুব আরাম করে গভীর ঘুমের রাজ্যে ডুবে রয়েছে। আমি একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি। আমি এখানে কেন? হঠাৎ নীলার কথা মনে পড়তেই একটা চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে পাশের রুম থেকে সবাই ছুটে এসেছে। আম্মু আমাকে বলছে, কি রে বাবা, তোর জ্ঞান ফিরেছে? আজকে 7 দিন ধরে তুই অজ্ঞান হয়ে পড়েছিলি। আম্মু, নীলা কোথায়?
আম্মু আমার কথা শুনে চোখ দিয়ে পানি বের করে দিল। নীলা আর বেঁচে নেই রে বাবা, বাড়ির পিছনে নীলার কবরটা দেওয়া আছে, তুই গিয়ে দেখে আয়। আমি আর এক মুহূর্ত দেরি না করে রুম থেকে বের হয়ে চলে গেলাম বাড়ির পেছনে। গিয়ে দেখি নীলার কবর। পাগলিটা কি সুন্দর করে ঘুমিয়ে আছে। এই পাগলি, আমাকে এভাবে একা রেখে চলে গেলে কিভাবে? এখন আমি কিভাবে থাকবো? খুব ভালোবাসি যে আমি তোমাকে। এরপর নীলার কবরটা জিয়ারত করে নীলার কবরের একপাশে বসে কান্না করছি। একটু পর পেছন থেকে কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি তাকিয়ে দেখি রিদিতা। আমি জানি না কিভাবে তোমাকে সান্ত্বনা দিব, তবে তোমাকে তো নিজেকে শক্ত করতে হবে। তুমি ভেঙে গেলে তোমার পরিবারের সবাই ভেঙে পড়বে। রিদিতার কথাগুলো শুনে আমার মাথা গরম হয়ে গেল। এমনিতেই নীলাকে হারিয়ে আমার বাঁচার ইচ্ছেই হারিয়ে ফেলেছি, তার উপর আবার রিদিতার কথা যেন আমার কাছে বিষের মতো লাগছে। তাই আমি রিদিতাকে কষিয়ে 2টা চড় দিলাম আর বললাম, কোন সাহসে আমাকে বোঝাতে এসেছেন? খবরদার আমার কাছে আসবেন তো এর পরিণতি ভালো হবে না। এই বলে আমি সেখান থেকে চলে গেলাম। রুমে এসে খাটে শুয়ে পড়লাম। একটু পর মনে হলো কে যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তাকিয়ে দেখি নীলা আমার সামনে। তুমি এসেছো? আমি জানতাম তুমি আমাকে ছেড়ে কখনো চলে যেতে পারো না। তুমি কি আমাকে মরে গিয়েও ভালোবাসতে দিবে না? কেন? তুমি ভালো নেই কেন? তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি রিদিতাকে বিয়ে করে নিবে, কখনো কষ্ট দিবে না, কিন্তু তুমি আজকে রিদিতাকে মারলে, তার মানে তুমি আমাকেও মারলে। কি করব বলো? আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। যদি আমাকে পেতে চাও তাহলে ছাদে যাও, সেখানে রিদিতা কান্না করছে, তার কান্না থামিয়ে তাকে তোমার বুকে ছাই দাও আর তাকে বিয়ে করো, তাহলে দেখবে আমিও তোমাকে জড়িয়ে ধরে আছি। আচ্ছা ঠিক আছে। এরপর আমি ঘুম থেকে উঠে পড়লাম। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখেছি? কিন্তু মনে হলো নীলা আমার কাছেই ছিল। গিয়ে দেখবো রিদিতা ছাদে আছে কিনা। এরপর আমি ঘড়িতে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। এত রাতে যাওয়াটা কি ঠিক হবে? এরপরেও গেলাম ছাদে। অবাক কথা হলো রিদিতা ছাদের এক কোণে দাঁড়িয়ে কান্না করছে মনে হচ্ছে। আকাশ মেঘলা মনে হয়, যে কোনো সময় বৃষ্টি আসবে। আমি পেছন থেকে রিদিতাকে বললাম, কি ব্যাপার, আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? সেটা আপনাকে কেন বলতে যাব ওকে? আমাকে তো বলতেই হবে, কেননা আমার মধ্যে তুমি আর তোমার মধ্যে আমি। রিদিতা মনে হয় বিশ্বাস করতে পারেনি আমার মুখ থেকে এমন কথাটা। একটু পর আকাশে একটা বিজলি চমকানোর শব্দ হতেই রিদিতা আমাকে জড়িয়ে ধরলো। আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আজকে আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হয়েছে। আমাদের একটা মেয়েও হয়েছে। নীলার কথা মতো মেয়েটার নাম রেখেছি নীলা চৌধুরী। খুব পাকা হয়েছে, অনেক দুষ্টু, পুরো বাড়িতে সবাইকে জ্বালিয়ে মারে। রিদিতাও আমার সাথে এখন অনেকটাই সুখে আছে, আর আমিও তার মাঝে আমি আমার নীলাকে খুঁজে পাই। এভাবেই আমাদের জীবনটা আবার ভালোবাসায় পূর্ণতা পেয়েছে।